আমার নাম হোসাইন। আমি যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়ি। এই ঘটনাটা আমার এক বন্ধুর কাছ থেকে শোনা। আসলে একটা মাদ্রাসার ঘটনা। ওই বন্ধুর নাম মাহাদি। ছোটবেলায় সে তাদের গ্রামের মাদ্রাসায় পড়ত। মাদ্রাসায় তাদের ২ জন ভাই পড়ত। আসলে তারা ছিল ফুফাতো ভাই। একজনের নাম ছিল আলামিন। সে অনেক ভালো ছিল। সবার সাথে মিশে থাকত এবং সবাই তাকে খুব ভালোবাসত। আরেকজনের নাম ছিল সোহেল। আসলে সে একটু দুষ্টু টাইপের ছিল। এই যেমন কারো কাছ থেকে কারো সাথে ইচ্ছে করে ঝগড়া করা, বিনা কারণে মারামারি করা, গালিগালাজ করা ইত্যাদি। তো একদিন রাতে সোহেল ঘুমিয়েছিল। হঠাৎ রাত ২টার দিকে তার ঘুম ভেঙে যায় এবং সে দেখে তার ঠিক ৩ জন পরে একটা ছেলে ঘুমায়। তার নাম হলো আবুল হাসান। তার বেডে কেউ একজন বসে কোরআন শরীফ পড়ছে। তো সে উঠে গিয়ে যা দেখতে পায় তা হলো একটা সাপ ফনা তুলে কোরআন শরীফের দিকে তাকিয়ে দুলছে। সামনে মৃদু আলোয় একটা লাইট জ্বলছিল। এটা দেখে সে মারাত্মকভাবে ভয় পেয়ে যায় এবং ঘামে তার পুরো শরীর ভিজে যায়। অতঃপর সে বুকে কোনরূপ সাহস নিয়ে নিজের বিছানায় চলে আসে এবং ব্যাপারটা সে কাউকে জানায় না। পরবর্তীতে রাত প্রায় ১:৩০টার দিকে তার ওয়াশরুমে যাওয়ার দরকার হয় এবং সে তার ভাই অর্থাৎ আলামিনকে ডাক দেয় এবং ২ জন একটা হারিকেন নিয়ে, আলামিন ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে থাকে হারিকেন নিয়ে, এবং যখন সোহেল ওয়াশরুমে যায় উভয়ই দেখতে পায় যে ঠিক ওয়াশরুমের পেছন দিকে বাঁশঝাড়ের নিচে সাদা পোশাক পরিহিত কয়েকজন বসে আছে এবং কি যেন করছে। তো সোহেল বলে যে চল গিয়ে দেখে আসি, কিন্তু আলামিন যেতে না চাইলেও সোহেলের জোরাজুরির কারণে এক পর্যায়ে সে যেতে রাজি হয়ে যায়। গিয়ে দেখে যে আবুল হাসান এবং তার সাথে কয়েকজন আরও ছিল যারা সাদা পোশাক পরিহিত অবস্থায় হাঁটাচলা করছিল। অর্থাৎ যার বেডে বসে একটা সাপ কোরআন শরীফ পড়ার মতো ভঙ্গিতে ছিল, মাথা দুলাচ্ছিল, সেই আবুল হাসান এবং আরো কয়েকজন লোক যারা সাদা পোশাক পরিহিত অবস্থায় সেই ওয়াশরুমের পিছনে বাঁশঝাড়ের জায়গাটাতে হাঁটাহাঁটি করছিল। তখন তারা প্রশ্ন করে যে এই তুমি আবুল হাসান না? এই কথা শোনা মাত্রই যে কয়েকজন আরো লোক ছিল তারা সবাই উধাও হয়ে যায়। অর্থাৎ হঠাৎই তাদেরকে আর দেখা যায় না। তখন আবুল হাসান বলে যে হ্যাঁ, আমি আবুল হাসান। এটা বলা মাত্রই তারা দুজন একটা বিষয় লক্ষ্য করলো যে আবুল হাসানের আওয়াজটা একটু অন্যরকম লাগছে। অর্থাৎ আবুল হাসানের গলাটা কিন্তু আগে চিকন টাইপের ছিল, কিন্তু এখন গাম্ভীর্যপূর্ণ শোনা যাচ্ছে, একটু মোটা মোটা ঠেকছে। তো সোহেল জিজ্ঞাসা করলো যে তুই এখানে কেন এই সময়? আবুল হাসান বলে যে এই তো একটু হাঁটাচলা করছি আর কি। তো এই নিয়ে দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় এবং একটু ধাক্কাধাক্কিও হয়। এক পর্যায়ে সোহেল আবুল হাসানকে একটা জোরে লাথি মারে এবং আবুল হাসান মাটিতে পড়ে যায়। এটা দেখে আলামিন সোহেলকে টানতে টানতে রুমে নিয়ে চলে আসে এবং উভয়ে নিজের বিছানায় এসে ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘটনা যা ঘটার সেটা দেখা গেল ভোরবেলায়। ভোরবেলায় যখন হুজুর ডাকতে আসে তখন হুজুর সকলকে ডেকে নেয় এবং হুজুর ডাকার পর ওই সকল ছাত্ররা উঠে পড়ে, কিন্তু সোহেল তার নিজের বিছানায় ঘুমিয়েছিল, সে কিছুতেই উঠছে না। হুজুর একের পর এক ডাক দিচ্ছেন কিন্তু সে উঠছে না, একেবারে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়েছিল। এতবার ডাক দেওয়ার পরেও সে যে উঠছে না, তখন হুজুর তার লেপের উপর লাঠি দিয়ে মৃদুভাবে পাড়ি দিলেন, কিন্তু এর পরেও সে উঠল না। তারপর হুজুর তার লেপটা উঁচু করে দেখেন, সেটা হলো যে বুকটা সম্পূর্ণভাবে একেবারে ফেরে ফেলা হয়েছে এবং তার নাড়ি ভুঁড়ি সম্পূর্ণ বেরিয়ে গেছে। এটা দেখা মাত্রই ছাত্ররা চিল্লাপাল্লা শুরু করে এবং সকলে খুব ভয় পেয়েছিল। ইতিমধ্যেই আলামিন
একটু খেয়াল করে দেখল যে সমস্ত ছাত্ররা সেখানে উপস্থিত ছিল, শুধুমাত্র আবুল হাসান সেখানে উপস্থিত ছিল না। হুজুর এই বিষয়টা লক্ষ্য করলেন যে সবার মাঝে আবুল হাসান নেই। ভাইয়া, এখানে একটা কথা বলে রাখি যে হুজুর কথা জানতেন যে আবুল হাসান মানুষ নয়, সে আসলে একটা জিন। কারণ হুজুর যেহেতু শিক্ষক ছিলেন তাই তিনি এই বিষয়টা আগে থেকেই জানতেন। ইতিপূর্বে কথা অন্য কোনো ছাত্রকে জানাননি, কারণ এটা বললে ছাত্রদের ভয় পাওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, ইতিমধ্যেই সকাল হয়ে যায়। হঠাৎ করে আবুল হাসান কোথা থেকে যেন চলে আসলো, কিন্তু তার চোখে পানি ছিল, সে কান্না করছিল। তারপর হুজুর তাকে জিজ্ঞেস করে যে গতকাল রাত্রের ঘটনাটি। সে খুলে বলে যে তাকে কোমরে লাথি মারার কারণে সে অনেক ব্যথা পায় এবং তার অনেক রাগ হয় এবং সে নিজেকে সামলাতে পারে না, যার ফলে সে এমনটা করে ফেলেছে। তো এরপর সে হুজুরের কাছে ক্ষমা চায় এবং বিদায় নিয়ে অন্যত্র চলে যায়। ভাইয়া, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পরে শোনাবেন। শুরুতেই সালাম নেবেন ভাইয়া। আশা করি ভালো আছেন। আমার নাম ইমাম। এই ঘটনাটি আমাদের গ্রামের। 2005 সালের দিকে আমাদের গ্রামের জামে মসজিদে 10 জনের মতো একটা তাবলিগ জামাতের দল এসেছিল। একজন মুরব্বী ব্যতীত বাকি সবাই ছিলেন যুবক। তাদের মধ্যে একজনের নাম ছিল আলামিন। সে ছিল খুবই পরহেজগার। তিনি পড়ালেখা করতেন হাটহাজারীর মাদ্রাসায়। মসজিদের ইমাম সাহেবের রুম ছিল মসজিদের বারান্দায়, আর তাবলিগ জামাতের সবাই মসজিদের ভেতরে ঘুমাতো। আমাদের ইমাম সাহেব প্রায় রাতেই দেখত আলামিন নামের ছেলেটা রাতে মসজিদের বাইরে একটা গাছের নিচে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলে, হয়তো বাড়ির লোকের সাথে কথা বলে। এভাবে ইমাম সাহেব বেশ কয়েকদিন দেখার পর কথাটা তাদের জামাতের মুরব্বীকে শেয়ার করে। তখন মুরব্বী বলে, কই, আলামিনের তো কোনো ফোন নেই। কারণ ওই সময় ফোন এখনকার মতো এতটা অ্যাভেলেবল ছিল না, 2-1টা ছিল। আর রাতের বেলা তো মসজিদের দরজা বন্ধ থাকে, আলামিনের বের হবার কোনো প্রশ্নই ওঠে না। এক রাতে হঠাৎ তাবলিগ জামাতের মুরব্বী ঘুম থেকে উঠে দেখে সত্যি আলামিন মসজিদের ভেতরে নেই এবং দরজাও ভেতর থেকেই আটকানো। মুরব্বী জানালার কাছে দাঁড়িয়ে দেখে সত্যি আলামিন গাছের নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলছে। এদিকে মুরব্বী তার সব সাথী ভাইদেরকে ডেকে ওঠায় এবং ব্যাপারটা সবাইকে দেখায়। সবাই বিষয়টা দেখে খুবই হতভম্ব। এটা কি দেখছে তারা? চোখের ভুল নয় তো? দরজা ভেতর থেকে বন্ধ হলে আলামিন বাইরে কিভাবে? কারো মাথায় আসে না বিষয়টা। তারপর সবাই মসজিদের বাইরে গিয়ে আলামিনের কাছে যায়। আলামিন একাই কার সাথে যেন আপন মনে কথা বলে যাচ্ছিল। একসাথে ভাই আলামিনকে বলল যে চল মসজিদের ভেতরে চল, কিন্তু সে এক পাও নড়ছে না। তারপর সবাই মিলে টেনে তাকে ভেতরে নিয়ে যায়। একদিন সকালে আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই ভাবলো হয়তো বাজারে গিয়েছে বা আশেপাশেই আছে, কিন্তু এদিকে জোহর আসর পার হয়ে গেল, কিন্তু আলামিন নেই। সবাই মিলে আলামিনকে খুঁজতে বের হলো। এলাকার ইমাম সহ বেশ কয়েকজনকে সাথে নিয়ে সারা গ্রাম খোঁজা হলো, কিন্তু আলামিন কোথাও নেই। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু আলামিন এখনো ফেরেনি। সবাই খুব দুশ্চিন্তিত হয়ে পড়ে। এদিকে শুরু হয় তুমুল বৃষ্টি। মাগরিব পেরিয়ে এশার নামাজ শেষ, তখনও টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। সবাই মিলে আলামিনের জন্য দোয়া করছিল। রাত তখন প্রায় 12টা। অনেকক্ষণ ধরে দোয়া করার পর হঠাৎ মসজিদের দরজায় জোরে একটা শব্দ হয়।
শব্দ শুনে সবাই একটু আতঙ্কিত হয়ে যায়। জিনিসটা দেখার জন্য ভয়ে কেউ সেখানে যাচ্ছিল না। তাবলীগ জামাতের মুরব্বী এবং ইমাম সাহেব দরজা খুলে দেখে আলামিন দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে অজ্ঞান অবস্থায় বসে আছে এবং তার পাশে মোটা একটা লাঠি পড়ে আছে। তারপর সবাই মিলে আলামিনকে মসজিদের ভেতরে নিয়ে যায়, কিন্তু সবাই অবাক হয়ে লক্ষ্য করল এত বৃষ্টির মধ্যে কেউ যদি আলামিনকে দিয়ে যায় তাহলে তার শরীর তো ভেজা থাকবে, কিন্তু আলামিনের শরীর একটুও ভেজেনি। তার সাথে সেই লাঠিটাও। বড় অদ্ভুত ব্যাপার। বিষয়টা ইমাম সাহেবকে জানতে চাইলে ইমাম সাহেব বলে তার নাকি একটা জিন বন্ধু আছে। তার কাছে আলামিনের বিষয়টা বলা হলে সে আলামিনকে নিয়ে আসে এবং যেই দুষ্ট জিনটা আলামিনকে নিয়ে গিয়েছিল তাকে লাঠি দিয়ে পেটাতে পেটাতে আলামিনকে সহ সহি সালামতে মসজিদের বারান্দায় রেখে দিয়ে যায়। অর্থাৎ ইমাম সাহেবের একজন জিন বন্ধু রয়েছে। সেই জিন বন্ধু কোনো দুষ্ট জিন, যে কিনা আলামিনকে নিয়ে গিয়েছিল বা তার ক্ষতি করতে চেয়েছিল। ইমাম সাহেবের বন্ধু জিনটি সেই জিনকে প্রহার করে, মারধর করে এবং আলামিনকে সহি সালামতে মসজিদের সামনে নিয়ে আসে। তারপর গামছা ভিজিয়ে এবং জলপট্টি দেওয়া হয় আলামিনকে। সকালে আলামিনের জ্ঞান ফেরে। তাকে জিজ্ঞাসা করা হয় সে কাল কোথায় ছিল, কিন্তু সে কিছুই বলতে পারে না। শুধু এটা বলে কাল একটা লোক নাকি বাজার থেকে তাকে 2টা গরুর কলিজা দিয়ে বানানো সিঙ্গারা খাইয়েছিল। সেটা ছিল খুবই সুস্বাদু। ইমাম সাহেব বলে আমাদের বাজারের আশেপাশের এলাকায় এরকম সিঙ্গারা নাকি পাওয়া যায় না। এটাই ছিল ঘটনা। লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাকে দিয়েছে আমার খুব কাছের বন্ধু শাহ রেজাউল হাসান রোহান, যে বর্তমানে আমেরিকার নিউ ইয়র্কের রনকনকমা সিটিতে রয়েছেন। রোহান ওর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাকে শেয়ার করেছে, যে এই ঘটনাটি আমি এখন আপনাদেরকে বলতে যাচ্ছি। ঘটনাটি যেখানে ঘটেছে সেই জায়গাটি হচ্ছে সিলেটের টিএনটি কলোনি। সিলেট শহরের মূল কেন্দ্রে অবস্থিত মজুমদার পাড়া নামক একটা জায়গা। মজুমদার পাড়া, তারপরে মণিপুরি পাড়া, সেনপাড়া, ফরাদি পাড়া, তো এই জায়গাগুলোর মাঝখানে এই টিএনটি কলোনি অবস্থিত। স্পেশালি মজুমদার পাড়া এবং খরাদি পাড়া, এইটার মধ্যবর্তী জায়গায় এই টিএনটি কলোনিটি অবস্থিত। বহু বছর ধরে এই জায়গাটি অ্যাবান্ডন্ড মানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমি রোহানকে বলেছিলাম যে এটা কত বছর ধরে এরকম পরিত্যক্ত রয়েছে। ও আমাকে বলেছিল যে আসলে ও ঠিক নিজেও বলতে পারে না যে কত বছর ধরে এটি পরিত্যক্ত রয়েছে, অথচ ওদের বাড়ির পাশেই এটি। এখন যেই ঘটনাটি আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি এটি রোহানের সাথে ঘটেছিল 2018 সালে। তখন সে বাংলাদেশে ছিল। রোহান 2020 সালের মার্চে আমেরিকাতে গিয়েছিল। তো 2018 সালে ও বাংলাদেশের স্বনামধন্য একটি বেসরকারি ব্যাংকে চাকরি করত এক্সিকিউটিভ অফিসার হিসাবে। ওর যে শাখা, মানে যে শাখাতে তার পোস্টিং ছিল সেটি হচ্ছে সিলেটের বিশ্বনাথে। ওর কিন্তু মানে বাড়ি সিলেটেই, ওদের নিজেদের বাড়ি সিলেটের একদম প্রাণকেন্দ্রে খরাদি পাড়া। এটি সিলেটের একদম প্রাণকেন্দ্রে শিবগঞ্জ পয়েন্ট থেকে খরাদি পাড়া খুবই নিকটে আর কি। তো যাই হোক, ও প্রতিদিন বাসা থেকে ওই বিশ্বনাথে চলে যেত ওদের শাখায়, আবার অফিস শেষ করে চলে আসতো। এখানে একটা বিষয় বলে রাখা ভালো লিসেনার, সেটি হচ্ছে সিলেটের বিশ্বনাথে যে ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলোতে যে লেনদেনগুলো হয় এই লেনদেনগুলোর ভলিউম কিন্তু বেশি হয়। কারণ হচ্ছে অত্র এলাকায় প্রচুর প্রবাসী লোক রয়েছে। তারা যেই ফরেন রেমিটেন্সগুলো পাঠায় এই রেমিটেন্সগুলোর ভলিউম অনেক বেশি। ওই জায়গাগুলোতে
রেমিটেন্স কেন্দ্রিক আসলে শাখাগুলো গড়ে উঠেছে। প্রচুর টাকা রেমিটেন্স হিসাবে আসে। বাংলাদেশের আয়ের একটা বড় অংশ কিন্তু রেমিটেন্স, এটা আমরা জানি। আমাদের প্রবাসী ভাইদের টাকা। তো যার কারণে সেখানে লেনদেনের ব্যস্ততাটাও স্বাভাবিকভাবে বেশি। ২০১৮ সালের জুলাই মাসের কোনো এক বৃহস্পতিবার, এক্সাক্ট মানে তারিখটা রোহানের মনে নাই। জাস্ট মাসটা আমাকে বলেছে, সালটা বলেছে। আর বার যেটা, সেটা হচ্ছে বৃহস্পতিবার। স্বাভাবিকভাবে বৃহস্পতিবারের পরেই শুক্রবার, আর শুক্র শনি ব্যাংকে তো উইকেন্ড মানে ছুটি। এই জন্য বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে ব্যাংকগুলোতে লেনদেনটা একটু বেশি থাকে। আপনারা যারা জানেন, দেখেছেন যে বৃহস্পতিবারে ব্যাংকে গেলে ব্যাংকের ভিড়টা একটু বেশি থাকে স্বাভাবিকভাবেই। তো ওই দিন যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে পে অর্ডারের টাকার ফিগার নিয়ে বেশ একটা ঝামেলা হয়। ঝামেলাটা কি, যে ওই টাকার ফিগারটা মিলছিল না। হয়তোবা টাকা বেশি বা কম পোস্টিং দেয়া হয়েছে, যার কারণে সেটা মিলছিল না। সেই বিষয়টির সমাধান করতে করতে অনেক রাত হয়ে যায়। রাত প্রায় ১২টা বেজে যায়। কেউ বাড়ি যেতে পারেনি, কারণ খুব জটিল একটা বিষয় ছিল। বড় অঙ্কের একটা টাকার ফিগার ছিল। এই জন্য ম্যানেজার সাহেব থেকে শুরু করে নিয়ে প্রত্যেকে এই বিষয়টা সমাধানের জন্য কাজ করে যাচ্ছিলেন। রাত প্রায় ১২টার দিকে সেই সমস্যাটার সমাধান হয়। ভুলটা ধরা পড়ে, সেই ভুলটা সংশোধন করা হয় এবং এরপরে যে যার বাড়িতে চলে যায়। সিলেট শহরে আসার মতো ৩ জন স্টাফ ছিল যারা সিলেটে আসবে। এখন প্রতিদিন যেটা হতো সেটি হচ্ছে যে সিলেট ওই বিশ্বনাথ শাখা থেকে বের হয়ে একটি বাসে উঠে তারা চলে আসতো। আর ওই দিন যেহেতু মানে কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়, স্বাভাবিকভাবে অত রাতে তো বাস নেই। তবে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে সিএনজি পাওয়া যায়। তখন সিএনজি রিজার্ভ নিয়ে আসতে হয় শহরে। ওরা যখন ৩ জন স্টাফ ব্যাংক থেকে বের হয়, তখন বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটি সিএনজি পায়। যদিও সিএনজি ওয়ালা সুযোগ বুঝে ভাড়া অনেক বাড়িয়ে দিয়েছিল, বাধ্য হয়ে তখন বাড়তি ভাড়া দিয়েই তাদেরকে সিএনজিটি রিজার্ভ করতে হয় এবং তারা সিলেট শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের শেষ স্পট ছিল শিবগঞ্জ পয়েন্ট। শিবগঞ্জ পয়েন্টে যখন রোহান এসে নামে, তখন তার আগেই কিন্তু আরো ২ জন তার কলিগ নেমে গিয়েছিল, কারণ তাদের আসার পথেই বিভিন্ন জায়গায় তাদের স্টপেজ ছিল, বা যেই জায়গাতে নামলে তাদের বাড়িটা কাছে হয়, এই জন্য তারা নেমে গিয়েছিল। শেষ পর্যন্ত শিবগঞ্জ পয়েন্টে এসে থেমে যায়। তখন রোহান সিএনজিওয়ালাকে রিকোয়েস্ট করে যে তার যে বাসা একদম কাছেই তো খরাদিপাড়া, শিবগঞ্জ পয়েন্ট থেকে খরাদিপাড়ায় তাকে নামিয়ে দিতে। কিন্তু এই সিএনজি চালক খরাদিপাড়া পর্যন্ত যেতে অস্বীকৃতি জানায়, বলে যে না, ওই জায়গাটা বেশ নির্জন নীরব, ওখানে সিএনজি নিয়ে গেলে ফেরার পথে কোনো একটা সমস্যা হতে পারে। এই জন্য সে যেতে অস্বীকৃতি জানায়। তাকে ভাড়া বাড়িয়ে দেবে, আরো ভাড়া দেবে, এই কথা বললেও সিএনজিওয়ালা কোনোভাবেই যেতে রাজি হয় না। শেষ পর্যন্ত রোহান বাধ্য হয়েই সিএনজি থেকে নেমে যায়। নেমে তাকে ভাড়া মিটিয়ে বাড়ির পথে যাত্রা শুরু করে। এবং যাত্রা শুরু করার পর হঠাৎ করে তার মনে হয় যে খরাদিপাড়া যে রাস্তা দিয়ে সে যাচ্ছে, এই রাস্তায় রাতের বেলা বেশ কিছু ভয়ানক আকৃতির কুকুর থাকে। সেটা কোনো অস্বাভাবিক বা প্যারানর্মাল কোনো কুকুর না, মানে সাধারণ কুকুর, কিন্তু সেগুলো দেখতে এমনিতেই ভয়ঙ্কর। রাতের বেলা যারা ওই রাস্তা আসা যাওয়া করে, অনেক সময় দেখা যায় যে তারা শুধু ঘেউ ঘেউ করে ক্ষান্ত হয় না, কখনো কখনো আক্রমণ করে বসে। এই জন্য রাতের বেলা কুকুরের ভয়ে ওই রাস্তা দিয়ে অনেকেই যেতে চায় না, অন্য দিক দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করে, বা রিক্সায় যাওয়ার চেষ্টা করে, বা সিএনজিতে যাওয়ার চেষ্টা করে, যদি রাত বেশি হয়ে যায়। এখন রোহান চিন্তা করলো যে ও তো রাতবেলা একা, এখন ও এই পথ দিয়ে যাওয়াটা ওর জন্য ঠিক হবে না। আর হাতে তো লাঠি টাঠিও কিছু নাই। লাঠি যদিও খুঁজেছিল আশেপাশে, কিন্তু সব বন্ধ, তো এই জন্য ও কিছুই খুঁজে পায়নি। ও চিন্তা করলো যে খরাদিপাড়ার যাওয়ার জন্য এই রাস্তাটা না ধরে আমি যদি মজুমদার পাড়া হয়ে যাই, ওইদিকে কুকুর থাকে না সাধারণত, ও শুনেছে, তো ওই রাস্তা দিয়ে যাই। তখন যেহেতু জুলাই মাস, তখন কিন্তু ওই বৃষ্টির সিজন, কিন্তু এই যে এখন যেমন জুলাই মাস, তখনও কিন্তু বৃষ্টির সিজন ছিল। তো ওই সময়ে ওই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, মানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, মানে একদম যে ভিজে, মানে সমস্ত শরীর ভিজে একদম কাক হয়ে যাওয়ার বিষয়টা এমন নয়। তো তখন রোহান চিন্তা করে যে ওই দিক দিয়ে যাই। এদিকে একটা বিষয় বলে রাখা ভালো লিসেনার্স, সারাদিন ব্যাংকে ব্যস্ত থাকা এবং ব্যাংকে বিভিন্ন ঝামেলা পোহাতে গিয়ে ওর মোবাইল ফোনের চার্জ যে শেষ হয়ে গিয়েছিল, এটি কিন্তু রোহান খেয়াল করেনি।
ও যখন খরাদিপাড়া ওই রাস্তা দিয়ে না দিয়ে মজুমদার পাড়ার রাস্তা ধরলো, কারণ দুই দিক দিয়েই যাওয়া যায় ওর বাড়িতে, ওর বাড়িটা ঠিক মধ্যবর্তী জায়গায় পড়ে আর কি। ও তখন তখন বুঝতে পারলো যে ওর ফোনে তো চার্জ নেই, কারণ সারাটা পথ সিএনজির মধ্যে কলিগদের সাথে গল্প করতে করতে আসছে, তখনও মনে ছিল না। পরে যখন নেমে এই অন্ধকার পথ রয়েছে কিছুটা, ওই দিক চিন্তা করলো যে তাহলে তো মোবাইলের লাইটটা জ্বালাতে হবে। যখন চিন্তা করে মোবাইল বের করেছে, তখন সে তার মনে পড়ে, হো মোবাইল ফোনে তো আমার চার্জ নেই, কি একটা ভুল হয়ে গেছে, এখন আমি কি করি। যাই হোক, তারপরও রোহান আগাতে থাকে। আগাতে আগাতে একটা দোকান খোলা পাইছে, ওর পরিচিত একটা দোকান। তখন দোকানে দেখে ওর পরিচিত সেই দোকানদার বসে আছে, জিজ্ঞেস করে যে আপনি এত রাত্রে দোকান খোলা রেখেছেন? বলে যে হ্যাঁ, আমার ভাই ঢাকা থেকে আসতেছে, তো এখন এসে পৌঁছায় নাই, তো আসলে একসাথে দোকান বন্ধ করে বাড়িতে যাব। তখন দোকানদার বলে যে আপনি এত রাত্রে এই পথ দিয়ে যাচ্ছেন কেন? এই পথ দিয়ে তো আপনি যেই যাবেন আপনার বাড়িতে, যাওয়ার পথটা তো ভালো না, আপনি অন্য পথ দিয়ে যেতেন। তো তখন বলে যে অন্য পথ দিয়ে কুকুরের ভয় আছে, তো এই জন্য আমি যাইনি। তখন বলে আচ্ছা ঠিক আছে, আল্লাহর নাম নিতে নিতে যান। তখন রোহান ওই দোকানদারের কাছ থেকে বিদায় নিয়ে এগোতে থাকে। হাঁটতে হাঁটতে সেই টিএনটি কলোনির কাছে চলে আসে। আর এই টিএনটি কলোনির পাশ দিয়েই একটা ছোট্ট রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে কিছুটা পথ আগাতে হয়। এই রাস্তা কিন্তু খুব বেশি বড় না, ছোট। টিএনটি কলোনির পাশ দিয়ে কিছুটা পথ এগিয়ে হাতের বাম সাইডে মোড় নিতে হয়। এখানে একটা বিষয় লিসেনার্স আমি বলে রাখি, কারণ আমি কিন্তু এই জায়গাতে রোহানের সাথে একাধিকবার গিয়েছি, দিনের বেলাও গিয়েছি, সন্ধ্যার পরে গিয়েছি। আর আমি টিএনটি কলোনি যেটা অ্যাবান্ডন বা পরিত্যক্ত অবস্থা রয়েছে, সেখানে বেশ কিছু ভবন রয়েছে, কোনোটা 3 তলা, কোনোটা 4 তলা, এরকম যতদূর আমার মনে পড়ে। কোনোটায় এত লতাপাতা গাছগাছালি হয়ে গেছে, কিছু বট গাছ হয়ে গেছে, শিকড় বাকড় হয়ে একদম মানে ভয়াবহ অবস্থা। কিন্তু এটি যে এত বছর ধরে পরিত্যক্ত, এখনো বোঝা যায়। এখনো যদি ওই বিল্ডিংটা রেনোভেট করা হয়, আমার ধারণা যে ওখানে এখনো মানুষ থাকতে পারে। কিন্তু কেন হঠাৎ এই টিএনটি কলোনি পরিত্যক্ত ঘোষণা করা হয়, সেটা আমি খোঁজ খবর নিয়েও খুব একটা বেশি তথ্য জানতে পারিনি। যারা সিলেটের লিসেনার আছেন তারা যদি জানান, তাহলে অবশ্যই আমাদের অন্য লিসেনাররা জানতে পারবে। তো প্রিয় লিসেনার্স, যখন ওই রাস্তা দিয়ে রোহান যাচ্ছিল, ওই রাস্তা কিছু দূর এগিয়ে গিয়ে হাতের বাম সাইডে একটা মানে মোড় রয়েছে, যেখানে ওই টিএনটি কলোনির দেয়ালটা শেষ হয়ে গিয়েছে। ওই মোড় দিয়ে 200 ফিট এগিয়ে আবার হাতের ডান পাশে 100 ফিট যেতে হয়। আর ওই 100 ফিট পার হওয়ার পরেই রোহানদের বাসা। যখন ওই বাম পাশে মোড় নিয়ে 200 ফিট যেতে হয়, ওই জায়গাটাতে সাধারণত ঘুটঘুটে অন্ধকার থাকে। ওই অন্ধকারটা একটু পার হয়ে একটা ল্যাম্পপোস্ট রয়েছে। ল্যাম্পপোস্টের আলো সাধারণত খুব ক্ষীণ। এই কারণে ক্ষীণ, কারণ ওখানে যে লাইটটা লাগানো হয়েছে, আমরা দেখি যে অনেক সময় ল্যাম্পপোস্টে লাইট লাগানোর পরে লাইটের নিচে যেই একটা বক্সের মধ্যে থাকে, তার মধ্যে অনেক পোকা ঢুকে থাকে। আর ওই পোকা ঢোকার কারণে দেখা যাচ্ছে ওই আলো যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হয় না। তোর মধ্যে আরো অনেক পোকা ঢুকেছিল, যার ফলে যতটুকু আলো হওয়ার কথা ছিল ততটুকু আলো বের হচ্ছিল না, হতে পারছে না। যখন ঠিক ওই বাঁ দিকে মোড় নেয়, ওই ঘুটঘুটে অন্ধকারের কাছে চলে আসে, হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায়। আর রোহান কিন্তু ভয় পায় তখন, কি ব্যাপার, হঠাৎ এখন ইলেকট্রিসিটি চলে গেল, এদিকে কাছে ফোনে তো চার্জ নেই, এখন কি করি। তারপরেও সে দোয়া কালাম পড়তে পড়তে আগাতে থাকে। সামান্য একটু আগানোর পর শুরু হয় ভয়ানক ঘটনা। রোহান ফিল করে পেছন থেকে গড়গড় গড়গড় আওয়াজ আসছে। শুরুতে ও ভেবেছিল এটা হয়তোবা তার মনের ভুল, এই চিন্তা করে সে আরো 1-2 কদম পা বাড়িয়েছে। তখন সে ফিল করে পেছনে ওই গড়গড় আওয়াজটি আরো প্রকট হচ্ছে, আরো ভয়ানক হচ্ছে। রোহান তখন পেছন দিকে তাকায়। তখন রোহান দেখতে পায় যে কিছুটা দূরে যেই জায়গাটাতে টিএনটি কলোনির দেয়াল রয়েছে, ঠিক ওই দেয়াল থেকে আরেকটু রোহানের দিকে এগিয়ে একটা ভয়ানক কুকুরের ছায়া দেখা যাচ্ছে। ছায়া তো না, মোটামুটি তার একটা অস্তিত্ব দেখা যাচ্ছে। আর অন্ধকার রাত্রে বোঝা যাচ্ছিল এই কুকুরের রং কালো।
ওই কুকুরটি গড়গড় গড়গড় শব্দ করছে এবং গড়গড় শব্দগুলো আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। রোহান এমনিতেই কুকুরের ভয়ে এই পথ দিয়ে, মানে যেই পথ সোজা পথ সেদিক দিয়ে আসেনি, এসেছে এই ভয়ানক পথ দিয়ে। তারপরও সে একটি কুকুর দেখে খুবই ভয় পায়। আর তার ভয়ের মাত্রাটা আরো বেড়ে যায় যখন সে কুকুরের পাশে লম্বা কালো আলখেল্লা পরা, মাথা ঢাকা একটা মানুষের অবয়ব দেখতে পায়। রোহান খেয়াল করে ওই কুকুরের পাশে এরকম একটা অবয়ব দাঁড়িয়ে আছে, বেশ লম্বা, প্রায় 10 থেকে 12 ফুট হবে। স্বাভাবিক মানুষ এত লম্বা হয় না। বিজলির আলোয় রোহান স্পষ্টভাবে বুঝতে পারে ওই মানুষটির হাতে কিছু একটা পেঁচানো রয়েছে। মোটা আকৃতির দড়ি যদি আমরা গোল করে হাতে ধরে রাখি, ঠিক যেমনটা দেখা যায়, ওনার হাতে এইরকম কিছু একটা পেঁচানো রয়েছে যেটা তার এক হাতে ধরা। আর তার পাশেই রয়েছে একটি ভয়ানক কুকুর, যে কুকুরটি গড়গড় শব্দ করছে, কিন্তু ঘেউ ঘেউ করছে না, সে গড়গড় শব্দ করছে। মনে হচ্ছে কুকুরটি প্রচন্ড রেগে আছে, এখনই রোহানকে আক্রমণ করবে। রোহান প্রচন্ড ভয় পায়। রোহান কি করবে বুঝতে পারে না, কিন্তু তারপরও সাহস করে বলে, এই কে ওখানে? ওখানে কে? কিন্তু ওই পাশ থেকে কোনো আওয়াজ আসে না। এদিকে ইলেকট্রিসিটি নাই। রোহান স্পষ্টভাবে বুঝতে পারে কুকুর এবং ওই মানুষের মতো অবয়বটি আস্তে আস্তে তার কাছে চলে আসছে। রাত তখন প্রায় 2টো বাজে। আশেপাশে পিনপতন নীরবতা। শুধু ওই গুড়ি গুড়ি বৃষ্টি যে মাটিতে পড়ছে, মনে হচ্ছে সেই বৃষ্টির শব্দটিও রোহানের কানে ভেসে আসছে, যে বৃষ্টির ফোঁটাটা মাটিতে পড়ছে। তাহলে এতটা নিস্তব্ধ ছিল চারপাশ। তাকে সাহায্য করার মতো কেউ ছিল না একমাত্র আল্লাহ ছাড়া। রোহান তখন চিন্তা করে যে আমার আর উপায় নেই, আজকে আমি শেষ, এই পথ দিয়ে কেন আসলাম। তারপরও রোহান সাহস করে দোয়া পড়তে থাকে, আয়াতুল কুরসি পড়তে থাকে। হঠাৎ একটা ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে আবার ইলেকট্রিসিটি চলে আসে, কিন্তু ওই ল্যাম্পপোস্টের লাইট কিন্তু জ্বলছে, কিন্তু সেই লাইটের যে আলোকছটা, এটি কিন্তু খুব বেশি বিচ্ছুরিত হতে পারছে না বিভিন্ন কারণে। অদ্ভুত একটা ব্যাপার রোহান লক্ষ্য করে, যখনই ইলেকট্রিসিটি চলে এসেছে এবং এই লাইটের আলো যতটুকু যাচ্ছে, ওই মানুষরূপী ওই অবয়বটি এবং ওই ভয়ানক কুকুরটি, সেটি রোহানের কাছে আসতে পারছে না। মানে আলোর যেখানে আবছা আবছা আলো সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু মূল আলোর দিকে এই দুটি অবয়ব আসতে পারছে না। রোহান যখন জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করে, তখন রোহান দেখে যে ওই লম্বা আলখেল্লা পরা মানুষের অবয়বটি জোরে এক লাফ দিয়ে টিএনটি কলোনির দেয়ালের ওই পাশে, মানে যেখানে পরিত্যক্ত ভবনগুলো রয়েছে, সেইখানে গিয়ে পড়ল। আর যখনই ওই লোকটি লাফ দিল, তার সাথে সাথে ওই কুকুরটিও লাফ দিল, লাফ দিয়ে ওই টিএনটি কলোনির মধ্যে চলে গেল। রোহান সাহস সঞ্চয় করে ওইখান থেকে জোরে এক দৌড় দেয়। 200 ফিটের মতো পার হয়ে আবার ডান দিকে মোড় নেয়। ডান দিকে মোড় নেয়ার পর সেখানে একটা ল্যাম্পপোস্ট ছিল। রোহান চিন্তা করে, যাক, বড় বাঁচা বেঁচে গেছি, এখন আর কোনো সমস্যা নেই, এখন তোমার বাসা একদম কাছে, চলে যাব। ভাগ্য খারাপ, হঠাৎ আবার ইলেকট্রিসিটি চলে যায়। রোহানের শরীর তখন ভয়ে কেঁপে ওঠে। চিন্তা করে, আবার এরা আসবে না তো? যখনই এই চিন্তা করছে, হঠাৎ আবার গড়গড় গড়গড় শব্দ। রোহান তাকিয়ে দেখে দূরে একটি কুকুরের মতো দেখা যাচ্ছে, কিন্তু এবার মনে হচ্ছে কুকুরটি আরো বড় এবং তার চোখ লাল টকটকে। তার চোখের উপর কোনো আলো পড়েনি, কিন্তু তার পরও চোখ জলজল করছে। আমরা সাধারণত জানি কুকুর বিড়ালের চোখ রাতের আধারে জলজল করে, কিন্তু সেটি সাদা সাদা দেখায়,
কিন্তু এই কুকুরের চোখ দুটি লাল টকটকে ছিল। রোহান তখন চিন্তা করে, আজ হয়তোবা আর আমার বাঁচা হবে না, শেষ, আজকে আমি শেষ। তখন রোহানের মনে পড়ে, আমার পকেটে তো মোবাইল রয়েছে, মোবাইলটা তো আমি অন করতে পারি। কিন্তু তার মনে পড়ে মোবাইল ফোনে তো চার্জ নেই। কিন্তু তারপরেও চিন্তা করে যে অনেকক্ষণ যেহেতু বন্ধ ছিল, হয়তোবা কিছুটা চার্জ জমা হতে পারে, অ্যাটলিস্ট ফোনটা অন তো করা যাবে। 10 সেকেন্ড যদি অন থাকে তবুও তো ভালো। রোহান মোবাইলের পাওয়ার বাটনে প্রেস করে। সত্যি মোবাইলটি হঠাৎ করে জ্বলে ওঠে। আর ওই মোবাইলটির একটা বৈশিষ্ট্য ছিল, যখন জ্বলে উঠতো তখন বেশ আলোকিত হতো। যখনই মোবাইলটা বেশ আলোকিত হয়, তখন রোহান ওই কুকুরটির আসল রূপ দেখতে পায়। দেখে এই কুকুরটি আকারে অনেক বড় এবং উচ্চতা প্রায় 7-8 ফুট, এবং কুকুরটি রোহানের দিকে এগিয়ে আসছে গড়গড় শব্দ করতে করতে। কিন্তু যখনই ওই আলোটা জ্বলেছে, সাথে সাথে কুকুর এক লাফ দিয়ে পেছন দিকে চলে গেছে। তার মানে ও আলোর ভিতর আসতে পারছে না। কিন্তু রোহান তো জানে যে এই মোবাইল ফোনটি আর 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে আবার বন্ধ হয়ে যাবে, কারণ এর ফোনে কোনো চার্জ নেই এই ফোনটাতে। রোহান ওই আলো যতক্ষণ ছিল তখন সে দৌড় দিতে থাকে। সে দৌড়ে কিছুটা পথ যাওয়ার পরে একজন মানুষের সাথে ধাক্কা লাগে। ধাক্কা লাগার পরে ওই লোকটা বলে ওঠে, আরে রোহান ভাই, কই যান এত রাত্রে, আর কোথা থেকে আসলেন? রোহান দেখে যে ওই লোকটি তাদেরই এলাকার একজন চৌকিদার, যিনি রাত্রে পাহারা দেন। তখন বলে, এই তো ভাই, আমি তো আসলাম ব্যাংক থেকে। বলে, তাহলে এই পথ দিয়ে আসলেন কেন? আপনি জানেন না যে রাত 10টার পরে এই পথ দিয়ে সাধারণত মানুষজন হাঁটে না? বলে, হ্যাঁ জানি, আমি তো কুকুরের ভয়ে ওই দিক দিয়ে আসছি। তখন বলে যে, আচ্ছা ঠিক আছে, বাড়িতে যান। রোহান এই ঘটনাটি কিন্তু আর ওই চৌকিদারকে বলে না। সে বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার পর সে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। যদিও রোহান অনেক ভয় পেয়েছিল, কিন্তু তারপরেও তার মানে জ্বর টর বা এই টাইপের কিছু আসেনি, মোটামুটি স্বাভাবিক হয়ে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এই টিএনটি কলোনির পাশে যে রাস্তার কথা বললাম, এই রাস্তার অপোজিট পাশে কিন্তু মানুষের ঘর বাড়ি রয়েছে। আপনারা যারা সিলেটের আছেন তারা অবশ্যই ওই জায়গাটা সম্পর্কে অবগত আছেন, কারণ আমি কয়েকবার ওখানে গিয়েছি। তো ওই জায়গা সম্পর্কে আরো অনেক ঘটনা প্রচলিত আছে। রাতের বেলা ওখান দিয়ে হেঁটে গেলেই গা ছমছম করে। পরবর্তীতে আরো কিছু ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করব। আশা করি রোহানের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি আপনার সঙ্গে যেই ঘটনাটি শেয়ার করব, এটা একটা সত্য ঘটনা। ঘটনাটি মানে এই ঘটনাটির সাথে আমিও মোটামুটি জড়িত আছি। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, আমার যখন বয়স 15 থেকে কম আর কি, ধরেন 13-14 বছর বয়স, তখন আমি মাদ্রাসায় পড়ছিলাম। তো আমি যখন মাদ্রাসায় পড়ি, সেই মাদ্রাসায় হচ্ছে একটা নিয়ম ছিল যে রাত্রের বেলা কেউ বাড়িতে যাইতে পারবে না। কারণ ওই মাদ্রাসাটা ছিল একদমই মানে লোকালয় থেকে একটু দূরে। মাদ্রাসাটার আশেপাশে ঠিক তেমন কোনো বাড়ি বা শিল্প কারখানা এমন কিছুই ছিল না। তো সাধারণতভাবে এরকম ফাঁকা জায়গায় মাদ্রাসাগুলো অনেক বেশি ভালো হয়, কারণ তারা পড়াশোনার দিকে অনেক বেশি মনোযোগ দেয়। তো রাসেল ভাই, এই মাদ্রাসাটা থেকে ভাত খাওয়ার জন্য যে যারা বাড়িতে যাইতো, তারা সাধারণত বিকালবেলায় তাদের ভাত বা মানে তাদের যে লোকজন ছিল, সেই লোকজন তাদেরকে দিয়ে যেত। মাঝে মধ্যে যদি কারো সমস্যা একান্ত হয়েই থাকতো, তাহলে তার ভাত নিয়ে আসার জন্য কম হলেও 5 জন ছাত্র একসঙ্গে যাইতো ভাত নিয়ে আসার জন্য। কারণ এই যে মাদ্রাসা থেকে প্রায় 100 গজ দূরে একটা বটগাছ ছিল, যেই বটগাছটাকে নিয়ে বেশ কিছু ভয়ানক ঘটনা আছে। কিন্তু ওই যে মাদ্রাসার যে হুজুর ছিল, সেই হুজুর ছিল একজন পরহেজগার ব্যক্তি। তিনি ওই মাদ্রাসার যত শিক্ষার্থী আছে, যত ছাত্র আছে, যারা ম্যানেজিং কমিটিতে আছে, যারা আছে, সবার সঙ্গে তার একটা ভালো কালেকশন আছে।
এবং লোকে মুখে শোনা যায় সেই হুজুরের সঙ্গে নাকি কয়েকটা জিন বসবাস করত, জিন থাকতো, তার বন্ধু। তো এই জন্য সেই মাদ্রাসায় কোনো রকম সমস্যা ঘটে না এখন পর্যন্ত। মানে এই ঘটনা হওয়ার আগ পর্যন্ত ওই মাদ্রাসায় কোনো রকমের ভয়ানক ঘটনা শোনা যায়নি। তো রাসেল ভাই, যেই ঘটনাটা আমি আপনাকে বলতে চাচ্ছি, তো আমি প্রথমে বলেছি যে রাত্রে বা সন্ধ্যার সময় কেউ ভাত আনতে যেতে পারবে না, কিন্তু কোনো কারণে আমার সেই মাদ্রাসার বন্ধু রোহান, ওর বাড়িতে একটা সমস্যা হয়, এমার্জেন্সিভাবে তাকে বাড়িতে মানে যেতে হবে, এরকম একটা সমস্যা তার সামনে দাঁড়িয়ে যায়। তখন হুজুর ওই রোহানকে বলে, তোমার বাড়িতে সমস্যা, এটা তো একটা মানে এইটা আমাদের মাদ্রাসার নিয়মের বাহিরে। তো সেদিন যেই পরহেজগার হুজুর, মানে বড় হুজুর, সেদিন মাদ্রাসায় ছিল না। তো সহকারী শিক্ষক বলেন যে আজকে তো বড় হুজুরও নাই, এখন কোনো যদি সমস্যা হয় তখন তো বিষয়টা আমারই দেখা লাগবে। তারপরেও রোহানের অনুরোধে মানে হুজুর তাকে ছুটি দেয়, কিন্তু শর্ত হলো রোহানের সাথে আর একটা আমাদের বন্ধু ছিল তামিম, তো তামিমকে সঙ্গে নিয়ে যাইতে হবে। যদি সমস্যা খুবই গুরুতর হয় তাহলে আজকে রাতটা সেখানে থেকে তামিমও এই রোহানের বাড়িতে থাকবে, তারপর দিন সকালবেলায় আবার মাদ্রাসায় এসে উপস্থিত হতে হবে। তো এইরকম একটা শর্ত নিয়ে রোহান ওর মানে বেস্ট ফ্রেন্ড তামিমকে নিয়ে তাদের বাড়িতে দিকে রওনা হয়। হুজুর তাদেরকে লাইট দিয়ে দেয়, সাথে দিয়ে বলে যে ঠিক আছে, কোনো রকম সমস্যা হবে না ইনশাআল্লাহ। কিন্তু রাসেল ভাই, একটা কথা বলে রাখছি যে ওইখানে কিন্তু ওই যে আমাদের পরহেজগার হুজুর, যেই হুজুরের সঙ্গে জিন থাকতো বা যাদেরকে মানে যাকে আমরা বড় হুজুর বলে জানতাম, সেদিন উনি মাদ্রাসায় ছিলেন না। তো যাই হোক, রোহান এবং যে তামিম, তারা দুজনে রওনা দিয়েছে বাড়ির দিকে। তো বাড়ি যখন যায় তখন ওই যে বটগাছটা যে ছিল, এই বটগাছটায় তাদের কোনো রকম সমস্যা হয়নি, তারা যাওয়ার সময় ঠিকঠাকভাবে গিয়েছিল। তো যারা যখন বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর দেখলো যে তার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল, কিন্তু তারা যেতে যেতে অলরেডি সুস্থ হয়ে গেছে। তো তখন রোহান আর তামিম বলে যে আসলে একটা রাত থাকা মানে তো অনেকটাই ক্ষতি, আমরা অপেক্ষা না করে আমরা মাদ্রাসায় চলে যাই। তো রাসেল ভাই, এখানে একটা কথা বলে রাখি যে রোহানের কিন্তু কোনো ভাই বা বোন কেউ ছিল না, রোহান ছিল একাই। ওর কাকারা আছে, মানে ওর মানে তেমন যে বাড়ি থেকে কেউ ওর সঙ্গে আসবে এরকম কেউ ছিল না। আর রোহানের বাবা বলে যে আমি তো এখন সুস্থ, আমি তোমাদের সাথে যাই। তো রোহান এবং তামিম বলে যে আমরা তো আসার সময় একাই আসতে পারছি, তাহলে মনে হয় না যাওয়ার সময় কোনো সমস্যা হবে। তো যাই হোক, তারা দুই মানে বন্ধু রাতের খাবার খেয়ে সেখান থেকে মাদ্রাসার দিকে রওনা দেয়। তো মাদ্রাসার দিকে যখন তারা আসতেছে, তো আস্তে আস্তে তারা ওই মানে মাদ্রাসা এবং ওই রোহানদের বাড়ির মাঝখান বরাবর একটা মানে দোকান আছে বা বাজার আছে। সেই বাজারে তারা একটু বসার পরে তো সেখানে তারা আর কি এই যে কি বলে টিভির মধ্যে একটা ফুটবল খেলা হচ্ছিল। তো তাদের দুইজনের ফেভারিট টিম ছিল। তা তারা দুজনে বলে যে হুজুরের কাছ থেকে তো ছুটি নিয়েই আসছি, তাহলে একটু পরেই যাই। তো দুইজনে ওখানে বসে খেলা দেখা শুরু করছে, ফুটবল খেলা দেখতে মানে ফুটবল খেলাটা শেষ হতে হতে তখন রাত প্রায় 11টা বেজে যায়। আর রাসেল ভাই, গ্রামের রাত 11টা মানে কিন্তু গভীর রাত। তো তখন যখন খেলা শুরু হয়ে গেছে, সবাই যখন দোকানপাট বন্ধ করা শুরু করছে, তখন তারা দুজন ভাবলো যে কিরে, অনেক তো লেট হয়ে গেছে, এখন তো তাড়াতাড়ি মাদ্রাসায় ফিরতে হবে। তো তারা দুজন কি করে, ওটা সব কিছু এটা করে মানে তাদের ওখান থেকে তারা তাড়াতাড়ি মাদ্রাসার দিকে রওনা দেয়। তো রাসেল ভাই, যখন তারা আসতেছে, আসার মধ্যে ওই যে বটগাছের কথা বলেছি, এই বটগাছটার কাছাকাছি যখন তারা আসছে, তখন তারা দেখতে পারে যে এই বটগাছের নিচে কেউ একজন মানে বসে আছে, সামনে মোমবাতি জ্বালা, মানে তান্ত্রিক টাইপের একজন, মানে কবিরাজ টাইপের একজন সেখানে বসে আছে। তো এটা দেখে তামিম আর যে কি বলে রোহান ছিল, তারা দুজনে বেশ খানিকটা অবাক হয়ে যায়। কিরে, আমরা তো যাবার সময় ভালোই দেখে গেলাম, এখানে কেউ ছিল না, হঠাৎ করে এখানে একজন তান্ত্রিক এসে গেল। তাদের কাছে বিষয়টা অনেক বেশি ভয়ানক লাগে। আর রাসেল ভাই, একটু কথা বলে রেখেছি, মাদ্রাসার পোলাপান কিন্তু সবসময় একটু দুষ্ট প্রকৃতির হয়।
তো তারা যখন দেখেছে যে এই যে মানে কি বলে তান্ত্রিক এখানে একটা চোখ বদ্ধ করে ধ্যানমগ্ন অবস্থায় আছে, তখন তারা কি করে তান্ত্রিকের সামন থেকে মানে ওখানে তান্ত্রিকের সামনে কলা রাখা ছিল, সেই কলা তারা চুপ করে, মানে তান্ত্রিক তো চোখ বদ্ধ করে আছে না ধ্যানমগ্ন, তারা চুপ করে পিছন থেকে ওই মানে কলা যে সামনে ছিল সেই কলা নিয়ে মানে তারা ওখান থেকে পালিয়ে চলে আসে বাড়িতে না সরি মাদ্রাসায়। তো মাদ্রাসায় যখন আসলো, আসার পরে তাদের কোনো রকম সমস্যা হয়নি, তারা ঠিকঠাকভাবে এসেছে। তারপর হুজুর যখন ওখানে মানে তাদেরকে দেখলো, তাদেরকে দেখে বেশ খানিকটা খুশি হয়ে গেল, বললো যে ঠিক আছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। কিন্তু সমস্যা শুরু হয় এখন থেকে। এই যে মানে তারা যে কলা নিয়ে আসছে এবং কলাটা দুজনে ভাগ করে কলা খেয়েও ফেলছে। খাওয়ার পর রাত্রের বেলায় হঠাৎ করে ওই মাদ্রাসায় বিকট একটা শব্দ হয়, এত জোরে শব্দ হয় যে শব্দর ফলে মাদ্রাসার যত ছাত্র আসিল, উস্তাদ ছিল ওখানে, সবাই ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠেই তারা মানে দেখে যে আসলে কোনো কিছুই নেই, কোনো সারা শব্দ কিছুই নেই, হঠাৎ একটা শব্দ। কিন্তু যখন তারা রোহান এবং তামিমকে খুঁজতে মানে বেড দেখে, তখন দেখে যে রোহানের এবং তামিম সেই মাদ্রাসায় ছিল না। এবার সেখানকার হুজুর বেশ খানিকটা অবাক হয়ে যায় যে কিরে, আমি তো রাত্রের বেলায় দেখলাম যে তারা মাদ্রাসায় আসলো, এখন তাহলে তারা কোথায় গেল? তো এটা তাকে খুব বেশি তাকে আর কি চিন্তিত ফেলে দেয়। তখন ওই হুজুর করে কি, হুজুর মানে ওখানে কিন্তু দুইজন হুজুর ছিল, সরি আমি প্রথমে বলিনি। তো হুজুর একজন হুজুরকে রেখে, একজন হুজুর সেই মাদ্রাসায় থেকে আরেকজন হুজুর এবং দুইটা ছাত্র মিলে রোহানদের বাড়ি যায়। বাড়ি গিয়ে রোহানেরকে যখন জিজ্ঞাসা করে কি রোহান কি বাড়ি থেকে কি মাদ্রাসায় চলে গেছে নাকি, তখন রোহানের বাবা এবং মা বলে রোহান তো সেই অনেকক্ষণ আগেই বাড়িতে চলে গেছে। তো তার মানে হুজুর এটা শিওর হয় যে রোহান এবং তামিম তারা বাড়িতে মানে মাদ্রাসায় আসছে। এখন এই হুজুর অনেক বেশি টেনশনে পড়ে যায়, তাহলে আমাদের এই ছাত্র দুজন গেল কোথায়? এখন ইনি আর কোনো অপেক্ষা না করে মাদ্রাসার যে বড় হুজুর ছিল, পরহেজগার যে হুজুর ছিল, সেই হুজুরকে উনি তাড়াতাড়ি সংবাদ দেন। তো উনি যখন সংবাদ দেওয়ার পরেই ওই হুজুর খুব তাড়াতাড়ি জলদি করে একদম মাদ্রাসায় চলে আসার পর যখন ওই উস্তাদের কাছে পুরো ঘটনাটা শোনার পর উনি বসে যায় ধ্যানমগ্নে। রাসেল ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে মানে প্রথমেই কিন্তু বলেছিলাম যে এই হুজুর কিন্তু অনেক বেশি জিনিসপাতি জানে এবং হুজুর কিন্তু জিন পোষে। তখন এই হুজুর সেই জিনের মাধ্যমে রোহান এবং তামিমের খোঁজ খবর নেওয়া শুরু করে। খোঁজ করতে করতে একটা সময় সেই জিন তাদেরকে বলে যে আমরা তাদেরকে পেয়েছি, এবং তাদের এক্সাক্ট একটা লোকেশন বলে। সেই লোকেশনটা হলো এইটা, যে ওই যে বটগাছটা ছিল মাদ্রাসা থেকে রোহানদের বাড়ি যাওয়ার ওখানে, বটগাছটার কোনো একটা মগ ডালে তাদেরকে রাখা আছে। তো বড় হুজুর কোনো অপেক্ষা না করে খুব তাড়াতাড়ি সেখানে ওই উস্তাদ দিকে পাঠায় এবং তারা গিয়ে দেখে রোহান এবং তামিম বটগাছের একটা ডালে ঝুলন্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন খুব দ্রুতই তাদেরকে নিয়ে আসা হয়, নিয়ে এসে মাদ্রাসায় নিয়ে এসে তাদেরকে ট্রিটমেন্ট করা হয়, এবং ওই যে পরহেজগার হুজুর ছিল উনি বেশ খানিক মন্ত্রতন্ত্র পড়ে দেয়, রোহান এবং তামিম স্বাভাবিকের দিকে আসে। এরপর হুজুর তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কি করেছো, যে তোমাদেরকে এরকম কিছু একটা হয়েছে। তখন বাকি যে হুজুররা ছিল তারা বেশ খানিকটা ভয় পেয়ে যায়। তারা বলে যে হুজুর কি হয়েছে আমাদেরকে বলেন তো। হুজুর আগেই কিছু বলে না, হুজুর বলে থামো। কিন্তু রোহান এবং তামিম আসলে ওই যে কলা চুরির ব্যাপারটা একদমই চেপে যায়, তারা কোনোভাবে এই কথাটা বড় হুজুরকে বলে না। তখন বড় হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি যে কী কারণে তোমাদেরকে নিয়ে গেছে। এরপর রোহান এবং তামিমকে শুইয়ে দিয়ে বড় হুজুর কাটানি করে, এখন আবার নতুন করে আবার ধ্যানমগ্ন শুরু করে। তার জিনের দ্বারা তিনি খবর পান যে ওই যে কলা যে খেয়েছে, কলা খাওয়ার ফলে ওখানে যে তান্ত্রিকের রূপে একটা জিন ছিল, সেই জিনটার কলা খাওয়ার ফলে সেই জিনটা ওই যে রোহান এবং তামিমকে উঠিয়ে নিয়ে যায়।
কিন্তু বড় হুজুর তো এখানে সবকিছু জানে, কারণ কোনো কিছু করতে হলে বড় হুজুরের পারমিশন নিতে হবে এবং বড় হুজুরের মাদ্রাসার আবার পোলাপানকে নিয়ে গেছে। বড় হুজুর এবার প্রচণ্ড রাগ করে ফেলে যে ঠিক আছে তোমার কলা নিয়েছে, তোমার এটা নিয়েছে, ঠিক আছে নিয়েছে, ঠিক আছে, কিন্তু তুমি তো আমাকে বিচার দাওনি, তুমি কেন এই কাজটা করলা? তখন বড় হুজুর যে জিনরা ছিল তাদেরকে দিয়ে ওই শয়তান জিনটাকে বোতলে ভরে ফেলে সেটাকে একদম মানে ওই জিনটার নিশ্চিহ্ন করে দেয়। এবং পরবর্তী সময় ওই বড় হুজুর তামিম এবং রোহানকে অনেক বেশি শাসন করে। এরপর থেকে সেই মাদ্রাসাটা, এই ঘটনার পর থেকে ধীরে ধীরে মাদ্রাসার ছাত্র কমতে থাকে এবং একটা সময় গিয়ে সেই মাদ্রাসাটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। তো আমরা ঘটনায় চলে যাচ্ছি। রেফাত ভাই বাসে করে যাচ্ছেন শেরপুর, জামালপুর শেরপুর। সেখানে জামাতের এক সাথীর পাশের বাসার ঘটনা। আসলে জামাতের সাথী ভাই যিনি দাওয়াত করেছেন, দাওয়াত করার চিঠির মধ্যে তিনি লিখে দিয়েছেন, আপনি যদি কোনো কাজ করেন এতে কি আপনার সাথে লোক থাকে অথবা লোকের দরকার পড়ে, তো যেহেতু উনি লিখেছেন যদি দরকার পড়ে তো সাথে নিয়ে আসবেন। তো এটা সেই বিত্তবান লোকের বাড়ির মেয়ের ঘটনা, পরের ঘটনা, যেটা আমরা লাস্ট এপিসোডে রেফায়েত ভাই শেয়ার করেছিলাম। তো রেফায়েত ভাই সেই শেরপুরে যান এবং সাথে তার ইমাম সাহেবকেও তিনি নিয়ে যান সাথে করে। কারণ অনেক সময় কাজ করতে গিয়ে রেফাত ভাই অনেক কিছুর সম্মুখীন হয়, তখন কিছু মানুষ হাতের দরকার হয় কিছু জিনিসকে সেভ করার জন্য, অথবা তার মা যদি তাকে স্বপ্নে দেখা দেয় তখন তার একজন হেল্পিং হ্যান্ড লাগে, তার মাথা খারাপ হতে থাকে, তার মাথার উপর দিয়ে বলতে পারেন আপনি যদি গরম পানি ঠান্ডা পানি ঢেলে দেন সেটা গরম হয়ে যাবে, কারণ তিনি ভেঙে পড়েন এবং কোনো কাজেই এবং কারো কথায় তিনি সাড়া দেন না। তখন ইমাম সাহেব তিনি পাশে থাকেন এবং পাশে থাকার পর যদি অনেক দূরে থাকেন তখন ইমাম সাহেব পাশে থাকে এবং তিনি যেহেতু ওই সময় ওস্তাদদেরকেও দেখতে পারেন না, ওস্তাদদেরকেও তিনি ওস্তাদের সাথেও তিনি কথা বলতে চান না, তখন ইমাম সাহেবই তার পাশেই ভরসা। তো ইমাম সাহেব কিন্তু ওস্তাদদেরকে দেখতে পান না, কিন্তু তাদের উপস্থিতি ঠিকই টের পান। সেদিন ছিল শুক্রবার। রেফাত ভাই রওনা হন জুম্মার নামাজ পড়ে শেরপুরের উদ্দেশ্যে। তো শেরপুর পৌঁছে যান। তো যে ব্রিজটা জামালপুর শেরপুরের মাঝখান বরাবর, সেই ব্রিজটা তখন ছিল না, তখন ফেরি দিয়ে পার হতে হতো। তো রেফাত ভাই সেই জামাতের সাথীকে পেয়ে যান ফেরি পার হবার আগেই। তিনি বাজার করতে এসেছিলেন এবং রেফাত ভাইরা যাবে তাদের বাসায়, মেহমানদের বিষয় আছে, প্লাস অনেক কিছুই তো জড়িত, আমার বাসায় যাচ্ছে, কোন একটা কারণ তো অবশ্যই আছে। রেফাত ভাইকে তিনি স্পষ্ট চিঠির মধ্যে লেখেন যে এই কাজগুলো আপনাকে দিয়ে করাবো, এই কাজগুলো করার জন্য আপনাকে আমরা ডাকছি। তো রেফাত ভাইকে তিনি এও বলেন যে বেশ কিছুদিনের জন্য কিন্তু সময় নিয়ে আসতে হবে চিঠির মধ্যে, যাতে অনেকদিন থাকতে পারেন এবং আল্লাহর রাস্তায় যাতে আমি আপনাকে কিছুদিনের জন্য নিয়েও যেতে পারি। এখানে আমাদের এখান থেকে জামাত বের হয়, আপনাদের এখানে মসজিদে কাজ হয়, আপনি আসবেন। তো চিঠিতে লিখেছেন আর কি। তো জামাতের যে সাথীকে দাওয়াত দিয়েছেন তিনি ওই এলাকায় বেশ নাম করা একজন মানুষ, তাই সেই এলাকা এবং সেই মানুষের নামটি রেফাত ভাই নিতে মানা করেছেন। তো উনি ঘটনা শুরুর আগে সবার প্রতি উদ্দেশ্যে একটা মেসেজ দিয়েছেন যে কোরআন শরীফ এবং কোরআন শরীফের আয়াত নিয়ে অনেক প্রশ্ন আসে। তিনি লিখেছেন যে তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি এবং একটি সমুজ্জ্বল গ্রন্থ এসেছে, এখানে কোরআনের উপাধি বর্ণনা করা হয়েছে মুবিনের অর্থে। এর আবিধানিক অর্থ হলো সুস্পষ্ট, সমুজ্জ্বল, প্রকাশকারী, ব্যাখ্যাকারী ইত্যাদি, এবং কুরআন মুবিন বলা যেতে পারে। এবং সূরা আনামের 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এমন একটি গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি খুব মঙ্গলময়, কাজেই তোমরা এর অনুসরণ করো এবং তাকওয়ার নীতি অবলম্বন করো, হয়তো তোমাদের প্রতি রহম করা হবে। বর্ণিত আয়াতাংশে আল্লাহ কুরআনকে মুবারক উপাধি দিয়েছেন, যার আবিধানিক অর্থ হচ্ছে মঙ্গলময়। এটা সূরা হিজরের 87 নম্বরের সাথে হয়েছে। এবং আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে পৃথিবীর বাসিন্দা বানিয়েছেন, তিনি তাদের কোনো কিছু ছাড়তেন নেই, বরং তাদের জন্য প্রয়োজনীয় খাবার, পানীয়, পোশাক সৃষ্টি করেছেন। যুগে যুগে তাদের চলার জন্য জীবন আদর্শ নাজিল করেছেন। সর্বকালে এবং সর্বস্থানে আল্লাহর নাজিলকৃত আদর্শ অনুসরণ করার মধ্যে ও অন্য সকল আদর্শ বর্জন করার জন্য মানব জাতি কল্যাণে সুখ নিয়োজিত রয়েছেন। আল্লাহ বলেছেন, আর এই পথেই আমরা সরল পথ,
কাজেই তোমরা এর অনুসরণ করো এবং বিভিন্ন পথ অনুসরণ করবে না, করলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করবে। এভাবে আল্লাহকে তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা তাকওয়ার অধিকারী হও, যেটা সূরা আনআমের আয়াত 153 নম্বরে। এটাও রেফায়েত ভাই মেনশন করেছে, মানে এটা বলেছেন ইসলামের দিকে দাওয়াত তো একটা উত্তম আমল। সুতরাং এই দাওয়াত দানের মাধ্যমে মানুষ সরল পথের দিশা পায়, এর মাধ্যমে মানুষকে তার দুনিয়া ও আখিরাতের শান্তির পথ দেখানো হয়। ওই ব্যক্তির চেয়ে আর কারো তার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে আর বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সুতরাং কোরআন শরীফ তো বিশ্বাস করতেই হবে। এবং কোরআন শরীফকে কিভাবে নিবেন? আপনি যদি চিন্তা করেন কোরআন শরীফ আপনাকে বাঁচাবে, না, সম্ভব না। আল্লাহ আপনাকে বাঁচাবে। কোরআন শরীফের কোনো আয়াত কিছু আপনাকে সেভ করবে না, এটা বিলিভ করা শিরক। কিন্তু কোরআনের আয়াত কোরআন শরীফ বহন করা তো শিরক না, খারাপ কিছু না। এই জিনিসটা উনি বোঝানোর চেষ্টা করেছেন। তাই বেশি বেশি ইসলামের দাওয়াত দিন, শান্তির ধর্মে অন্য কিছু যোগ করবেন না, আপনাদের আমল কবুল করুক। এটা হচ্ছে রেফায়েত ভাইয়ের কথা। অনেকে প্রশ্ন করে থাকেন আমরা জিন দিয়ে কি কাজ করি, জিনদেরকে আমরা কিভাবে বসে আনি। যে রেফাত বলেছেন, আরে ভাই, জিন দিয়ে আসলে কোনো কাজ হয় না, জিনরা কিছু কাজকে ক্র্যাক করতে হেল্প করে, ওনারা আমাদেরকে খুঁজে বের করে না, আমরা ওনাদেরকে খুঁজে বের করতে পারবো না। আমি অনেক কাজ করে থাকি যেখানে জিনরা হাত দিয়ে কিছু বুঝবে না, তাই জিনরা সেই কাজগুলো আমাকে দিয়ে করায়। এটা কারো উপকার হয়, কারো উপকার হয় না। আমি সাফল্য লাভ করি অথবা সাফল্য পাই না। সাফল্য আমার কাজ 2 দিনেই আসে, কিন্তু ফল পেতে পেতে হয়তো বছর পর্যন্ত লেগে যায়। তাই আপনারা ঘটনা শুনবেন ঘটনা মনে করে, আপনাদের জীবনের একটি অংশ ঘটনাতে আনবেন না। বিশ্বাস দিয়ে ঘটনা হয় না, ঘটনা ঘটে গেলে বিশ্বাস করা যায় না, এটাই নিয়ম। আপনি জান্নাত দেখবেন না, কিন্তু শুনবেন। আরো ভালো হতে মরে যাবার পর কি যদি এসে আপনাকে বুঝাতো এটাই জান্নাত, তাহলে হয়তো পৃথিবীতে কোনো খারাপ মানুষ থাকতো না। সব ধর্মের প্রতি সম্মান দেখাচ্ছি, মাফ করবেন বেশি কথা বলে থাকলে। এটা হচ্ছে রেফায়েত ভাইয়ের কথা আপনাদের জন্য। যাই হোক, ঘটনায় চলে যাই। রেফায়েত ভাইয়ের কাজে কিন্তু কোরআন লাগে এবং কোরআনের আয়াত পড়েই তিনি আসর করা ব্যক্তিকে জিদ থেকে যেমন ঠিক করা জরুরি মনে করেন, তেমনি তিনি কোরআন থেকে সাহায্য নেন এবং শান্তি দেওয়ার জন্য, নিজের ভেতরে শান্তি নেবার জন্য কোরআন তার দরকার হয় এবং তিনি কোরআন সাথেই রাখেন। জাহিদ সাহেবকে সালাম জানাই, তিনি জানিয়েছেন জাহিদ সাহেবকে সালাম জানাই, কোরআন নিয়ে কথা বলেছেন, পাক না পাকের কথা বলেছেন। পাক আপনাকে থাকতে হবে এই পবিত্র গ্রন্থের জন্য। আপনি ময়লা ধরে এটি ধরতে নিশ্চয়ই চাইবেন না। এটা সাইকোলজিক্যাল কিন্তু একটা বিশাল বড় ইফেক্ট পড়ে আপনার উপরে। তো রেফায়েত ভাইয়ের সাথে সেদিনও কোরআন ছিল, কিন্তু প্রশ্ন, সেদিন রেফায়েত ভাই কোরআনের ব্যাগে কেউ হাত দিচ্ছিল রেফায়েত ভাই স্পর্শ অনুভব করছে। যতই ডিস্টেন্স কাছে আসছে তিনি বুঝতে পারছিলেন তার কোরআন শরীফে কেউ হাত দিচ্ছে। যাই হোক, বাস থেকে নেমে সেই লোকের সাথে তাদের দাঁত দেখা, সেই লোক আবার বাজার করেছে তাদের জন্য। তারপর সেখান থেকে ভ্যান যোগে সেই বাড়িতে রেফায়েত ভাই পৌঁছায়। তো রেফায়েত ভাই মনে করছিল এই ভাইয়ের বাসায় প্রবলেম না হলে তিনি তাকে কেন ডাকবেন। ওই বাসায় পৌঁছানোর পর খাতির আদর যত্ন কোনো কিছুর কমতি ছিল না, খাসি পর্যন্ত জবাই দিয়ে দিয়েছে সেই লোক। মনে হচ্ছিল এই বাড়িতেই থেকে যায় রেফাত ভাই, এই বাড়িতে থেকে যায়, এত আদর যত্ন, এত মজার মজার খাবার। তো রেফাত ভাই বিশ্রামের পর সন্ধ্যায় সেই জামাতের সাথী, যার নাম মাকসুদুর, আসলে আমি একটা ছদ্মনাম ইউজ করছি, এটা ওনার নাম নেওয়ার বারণ আছে, সেই মাকসুদুর সাহেবের বাড়ির দরজার সামনে পাকা করা জায়গা আছে যেখানে বিকাল পালা বসে লোকজন কথাবার্তা বলে। সেই জায়গায় রেফাত ভাই বসলেন এবং সেই মাকসুদুর ভাইকে বলছেন, কি ঘটনা, আপনি আমাকে এখানে ডাকলেন, এতদিনের জন্য আসতে বলেছেন, ঘটনা কি? তো সেই মাকসুদুর ভাই বলেন যে, দেখেন, আমি একজন মানুষকে চিনি, আপনাকে চিঠি দিয়ে আনবার একমাত্র কারণ হচ্ছে সেই ভাইয়ের জন্য আমি যদি কিছু করতে পারি, আর যেহেতু আপনার সাথে আমার পরিচয়, আমাদের এখানে বেড়াও গেলেন, জিনিসটা যদি সলভ করার চেষ্টা করেন তাহলে খুব উপকার হয়। সেই লোকটা লাশ কাটে, খারাপ মানুষ ছিল, কিন্তু জামাতের মাধ্যমে কয়েকবার তাকে চিল্লাই পাঠিয়ে আমি তার মধ্যে চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করেছি নিজের মধ্যে। তাই তার ব্যাপারে তিনি একটু উইক ফিল করেন যে না, ঠিক আছে, আমার একটা হেল্প করা যায়। তো মাকসুদুর সাহেব সাহায্য করতে চাচ্ছিলেন। তো রেফাত ভাই সেই বাসায় যাওয়ার কথা জানায় যে ঠিক আছে আমি যাব, যেহেতু আজকে আসছি, একটু রেস্ট নেই, বিশ্রাম নেই, তাহলে আমি কালকে যাব। তো পরের দিন মাগরিবের ওয়াক্তের পর রেফাত ভাই, ইমাম সাহেব এবং সেই মাকসুদুর সাহেব সেই বাসায় যান। তো রেফাত ভাইয়ের সাথে ওই দিন একজন ওস্তাদ ছিল। তো রেফাত ভাইকে ওস্তাদ আগের থেকেই বলতে থাকে যে তুমি শরীর বন্ধ করে নাও সেই বাড়িতে পৌঁছার আগে, এবং শরীর বন্ধ করার আগেও তিনি পশ্চিম দিকে দাঁড়িয়ে জমজমের পানি পর্যন্ত খেয়ে নেন।
তো এই পাশেই, বেশি দূরে না, ওই বাড়িটা ভ্যানে করে যেতে 5 থেকে 7 মিনিট সময় লেগেছিল। সেই বাসায় পৌঁছানোর পর আসলে প্যান্ডেল টাঙানো ছিল এবং আগামীকালের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামীকালের প্রস্তুতি 4 দিনের কুলখানি পরানো হবে সেই ডোমের বাড়ি। ডোম বললে যতটা না ভয় লাগে, লাশ যে কাটে তিনি তার কথা বললেই ভালো। তো তিনি কোথায় লাশ কাটে সেই জায়গাটার নাম গোপন রাখছে। তিনি সরকারি জায়গায় লাশ কাটে এবং বেশ টাকা পয়সাও আছে। তো সেই বাড়িতে যাওয়ার পর ওই যিনি লাশ কাটে তার নাম হচ্ছে শফিকুর, এটাও একটা ছদ্মনাম। তিনি ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করছিলেন। তো রেফাত ভাই ডাকেন, দেখেন যে আশেপাশে বহু ড্যাগ, মানে ওই যে কাপ পাতিল রান্না করার বড় বড় ড্যাগ, 8-10টা, মানে মানুষ খাওয়ানো হবে, গরু জবাই করা হয়েছে। তো তার টাকা পয়সা যেহেতু আছে, বেশ খরচও করছে কুলখানির জন্য, বোঝা যাচ্ছে যে। তো লাশ কাটার পরিচয় থেকে তার পরিচয় হচ্ছে তিনি ওই জায়গায় বেশ প্রভাবশালী। তো যাই হোক, লাশ কাটে কিন্তু শাড়ির বিজনেস আছে। তাকে মাকসুদ ভাই ডাকেন, ওই শফিকুরের দিকে আসো। তখন রেফাত ভাইয়ের সাথে তিনি পরিচিত হওয়ার পর তিনি তেমন গুরুত্ব দিচ্ছিলেন না। না, উনি পাগল না, উনি এফেক্টেড বান্দা না, কিন্তু উনি গুরুত্ব দিলেন না। ওনার মধ্যে প্রবলেম না, কিন্তু উনি রেফাত ভাইকে দেখার পর 10 মিনিট পরে তাদের বাড়ির পেছন দিকে যান এবং যে বলেন, এই যে দেখেন ফাঁসির দড়ি, এর মধ্যে আমি 2 বার চেষ্টা করেছি, কোন সময় যে ফাঁসি দিয়ে ফেলে আমি ঠিক নাই, আমার মাথা কিন্তু ঠিক নাই, আমার আর ভালো লাগে না, আমার এক ছেলে, এই জন্য আমি ফাঁসি দিতে পারছি না। বাচ্চারা না থাকলে আমি ফাঁসি দিয়ে ফেলতাম, না পারছি আমার ওয়াইফকে তালাক দিতে, এতদিনের সংসার এখন তালাক দিয়ে দিব হুট করে কিভাবে? ঘটনা জানতে চাইলে তিনি বলেন, কিভাবে শুরু করব আপনি বলেন? আমি বাপের বাড়ি দিয়ে আসতে পারি না, সে যাবে না, বিষ খাবে, আমাকে ভয় দেখায়, মেরে ফেলবে, আমাকে ভয় দেখায়, নিজে মরে গেলে তাকে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, কিভাবে আমি কি করব কিছুই বুঝতে পারি না। তো রেফাত ভাই জিজ্ঞেস করেন, কে ভয় দেখায়? তো শফিকুল ভাই বলতে থাকেন, ভাই শোনেন, আপনাকে বলি, আমরা ভালোই ছিলাম স্বামী স্ত্রী, আমাদের প্রথম সন্তানটা পড়ে যায়, মিসক্যারেজ হয়ে যায়, কারণ ওর বয়স অল্প ছিল। এরপরে আমাদের এই সন্তানটা হয়। এই সন্তান হবার সময় আমি বেশ ঝামেলা ফিল করি ওর সাথে, ওর আচরণের কারণে আমার মা অনেক কষ্ট পেয়ে যাচ্ছিল এবং ওর আচরণের কারণে আমার মা ওর পাশে ফিরতে পারতো না। আরো 6টা সন্তান পড়ে গেল। এখন কিভাবে পড়ে গেল জানেন? কিভাবে কি হয়েছে জানেন? ওর পেটে সন্তান আসার আগে সব ভালো, কোনো সমস্যা নাই। সন্তান আসলো যেই, সেই 3-4 মাসও পাগলের মতো করতো, একে মেরে ফেলবে, ওকে মেরে ফেলবে, চাপাতে নিয়ে আসছে, নিজেকে কিল ঘুষি মারছে, দেয়ালের মধ্যে মাথা ঠুকছে, একটা ঘরে থাকে, আর কারোর সাথে কথা বলে না, কোনোভাবে বের করা যায় না। আমি কয়েকবার বাজে স্বপ্ন দেখেছি, জিন আসর করেছে কিনা জানি না, বাচ্চা আসার পর পেটের মধ্যে বাড়ি দিতে থাকে নিজে নিজে। এর মধ্যে 3-4টা বাচ্চাই বাড়ি দেওয়ার কারণে পড়ে গেল, যার কারণে হাসপাতালে নিয়ে গেলাম, এই ঝামেলা। কোন সময় যে ওই মারা যায় আমি এই ভয়ে আছি। লাস্ট বাচ্চাটা হওয়ার আগে দিয়ে, লাস্ট বাচ্চাটার বয়স যখন 4 মাস, তখন হঠাৎ করে, মানে প্রেগনেন্ট হয়েছে 4 মাস, হঠাৎ করে হাসপাতালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ডক্টররা মরা বাচ্চাটা বের করলো। কাহিনী কি জানেন? সে ছুরি ঢুকিয়ে দিয়েছিল পেটের মধ্যে। এটা লাস্ট বাচ্চাটার কথা বলছি। আমাদের মধ্যে ঝগড়া লাগে, কিন্তু এরকম না। আমি অতিষ্ঠ হয়ে গেছি ওর আচরণে। ওর সাথে কথা বলেন, বুঝবেন কাহিনী কি। আমার মাটাও কয়েকদিন আগে মারা গেছে ওর কারণে। রেফাত ভাই শুনলেন সবকিছু, ঘটনা শুনতে চান। রেফাত ভাই বলেন, আপনি আমাকে প্রথম থেকে ঘটনা বলেন। এইভাবে ভেঙে বলে আমি আসলে কিছুই বুঝবো না। তখন তিনি বলেন, আমাদের সুখের সংসার ছিল এবং আমি যখন বিয়ে করি, আজকে থেকে 9 বছর আগে বিয়ে করি আমি, এবং বিয়ে করার পরে আমার বউ প্রথম থেকে সবার সাথে ভালো। আমার বউর সম্বন্ধে কোনো কমপ্লেন নাই, কিছু নাই। আমার প্রফেশন অন্য কোনো প্রবলেম না। আসলে আমার প্রফেশনে থাকতে আমি অনেক খারাপ কাজ করতাম। আমার মদ ছাড়া চলতো না, আমি লাশ কাটি এবং আমি মদ ছাড়া লাশ কাটতে পারি না। তো যেদিন মদ খেয়ে আসতাম সেদিন আমি বাসায় ঢুকতাম না, যদি আমার সাথে আমার বউয়ের ঝগড়া লাগতো। এবং আমার বউ সেদিন আমার পাশে একটা ঘর আছে, আপনি দেখেন ওই বৈঠকখানার মধ্যে, ওইখানে যে আমি থেকে যেতাম রাতের বেলা। তো এরকম একটা সময় আমার প্রথম বাচ্চাটা পেটে আসে ওর, এবং ওর পেটে আসার পরে বাচ্চাটার কোনোভাবে মিসক্যারেজ হয়ে যায়। আসলে মিসক্যারেজ হচ্ছে, ও কলসি দিয়ে পানি আনতে গিয়েছিল, ও বুঝেও নাই যে ও প্রেগনেন্ট হয়েছে। কলসি দিয়ে পানি আনতে গিয়ে হঠাৎ করে ব্যথা। তো পরে ডাক্তাররা বলে যে আপনি প্রেগনেন্ট হয়েছিলেন, তো বাচ্চাটা পড়ে গেছে।
তো যাই হোক, ওটা 3 মাসের সময় ছিল। আমরা আমরা কেউ জানি না, বুঝি নাই, গ্রামের মানুষ অতটা ক্লিয়ারলি বুঝি নাই। আর কলসিতে পানি হাতে গেছে বিধায় এটা বুঝে গেছে। তো ও যে প্রেগনেন্ট হলে এই জিনিসগুলো আমরা হতো না, এই জিনিসগুলো আমরা করতে দিতাম। তো উনি পরবর্তী সময় বলতে থাকেন যে এরপরে এই প্রথম বাচ্চাটা হওয়ার পরে যাওয়ার পর, মিসক্যারেজ হওয়ার পরে আমাদের 2 বছর পর এই সন্তানটা হয়। আর প্রথম বাচ্চাটা যেহেতু ওর বয়স কম ছিল, তো এই জন্যই পড়ে গেছে। তো আমার সাথে ওর বয়সের ডিফারেন্স প্রায় 12-13 বছরের। তো দ্বিতীয় বাচ্চাটা হয়, দ্বিতীয় বাচ্চাটা সুস্থ, কোনো সমস্যা হয়নি। দ্বিতীয় বাচ্চাটা হওয়ার পরের 1 বছর পর থেকে আমি আস্তে আস্তে ওর মধ্যে চেঞ্জেস দেখি। একদিন একটা লাশ আমি কাটি, সেই লাশটা কাটার সময় একটা ঘটনা ঘটে, কিন্তু এটার সাথে আমি আসলে কোনো ধরনের ঘটনার মিল পাই না। তারপরও আমি বলি, উনি বলছিলেন যে যেটা দেখে আমি লাশ কাটলাম, লাশ কাটার পরে আমাকে পুলিশের কাছে হিসাব দিতে হবে, বুঝাই দিতে হবে জিনিসপত্র। আমি লাশটা যে স্ট্রেচারে কাটি, সেই স্ট্রেচারের মধ্যে লাশ দেখে আমি পাশের রুমে যাই, এবং পাশের রুম থেকে আসার পর দেখি ওই রুমে এই পর্যন্ত কেউ ছিল না, ওই রুমে কোনো মানুষ ছিল না, আমি একাই লাশ কাটি। এবং লাশ কাটার পরে আমি ফরমালিনের গ্যালনটা পাশের রুমে রাখতে যাই, এবং এই পাশে এসে দেখি যে আমার লাশটা যে স্ট্রেচারে ছিল সেই স্ট্রেচারে লাশ নাই, পাশের স্ট্রেচারে লাশ। কিন্তু এটা তো ইম্পসিবল। আমি এটা প্রথমে অতটা খেয়াল করিনি, তবে ওই মুহূর্তে আমার কাছে চারিপাশটা কেমন দম 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 লাগছিল, তো যে আমি এগুলো একটু খেয়াল করিনি। আমি বাসায় চলে যাই। বাসায় আসার পর থেকে আমি আস্তে আস্তে আমার ওয়াইফের মধ্যে 3-4 দিন পর থেকেই, ওই কেসটার পর থেকে 3-4 দিন পর থেকে আমি ওর মধ্যে চেঞ্জেস পাই, ওর মধ্যে চেঞ্জেস আসা শুরু করে। এবং আমি তো মদ খেয়েছিলাম, আমি তো কোনো কিছু টের পাই নাই। তো সেদিন কিন্তু আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম না, যেদিন আমি এই জিনিসটা ফেস করি। তো আমি তো মদ খেয়ে লাশ কেটে বাসায় আসি, কিন্তু ওর মধ্যে সেই চেঞ্জেস পরের দিন সকালবেলা আমার খুব ঝামেলা হতো, ওর সাথে আমার ঝগড়া লাগতো, ঝগড়া লেগে এক পর্যায়ে বেশ ভালো ঝগড়া লাগতো। কিন্তু আমি কখনো ঝগড়াকে বড় স্ট্রেচ দিতাম না, এত স্ট্রেচ করতাম না, এত লম্বা করতাম না। কিন্তু ওই লম্বা করতো। ওর মধ্যে হঠাৎ করে কি হলো বুঝলাম না, ও আমাকে পছন্দ করা অপছন্দ করা শুরু করলো। কিন্তু ও কিন্তু জানতো আমি এই ধরনের প্রফেশনে আছি, কিন্তু আমার একটা প্রফেশন আছে, সেটা হচ্ছে আমি শাড়ির ব্যবসা করি। তো এইগুলি তো আমরা সব জানতাম। আর আমার ওয়াইফ তো শিক্ষিত না, কাজকর্ম করি, টাকা পয়সা দেই। আমার ওয়াইফ ভালো থাকলে তো ভালো, কিন্তু ওর মধ্যে কিভাবে কি ধরনের খারাপ আচরণ, প্রথমে ভাবলাম যে কারোর সাথে সম্পর্ক কিনা, কিন্তু ও তো বাসার থেকে বের হয় না, তো কার সাথে সম্পর্ক থাকবে। একদিন রাতের বেলা আমি হঠাৎ করে দেখি সে ঘুমের মধ্যে উঠে বসে আছে এবং চারিপাশে ঘুরঘুর করছে, খাটের চারিপাশে ঘুরঘুর করছে, এবং বলছে যে না না, এটা হইতে দেওয়া যাবে না, এটা হইতে দেওয়া যাবে না, এরকম কাকে জানি বলছে। এবং বলছে যে না, আমি পারবো না, আমি মারতে পারবো না, আমি মারতে পারবো না। তো এরকম কাকে জানি বলছে। তো আমি প্রথমে জিনিসটা খেয়াল করি নাই, পরে আস্তে আস্তে দেখলাম সে একা একা অনেক কথা বলে। তো আগে যেমন মানুষের সাথে মিশতো, আগে যেমন মানুষের সাথে কথা বলতো, সে আর তেমন মানুষের সাথে কথা বলছে না, মানুষকে তেমন গুরুত্ব দিচ্ছে না। আমার বোন আছে এখানে, আমার ভাই আছে এখানে, আমার ছেলেটাকেও তিনি প্রপারলি দেখভাল করে না, এবং আমার ছেলেটাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। তো আমার ছেলেটার বয়স তো তখন অল্প, 1 বছর বয়স। এই ছেলেটাকে কোলে রাখতে চায় না, ওকে ব্রেস্ট ফিড করতে চায় না, দুধ খাওয়াতে চায় না, খুব বাজে বাজে বিহেভ করে, এবং কিছু হলেই বলে যে না, আমি খাওয়াবো না, ওকে ওকে। তো প্রথম এই জিনিসগুলো আমরা প্রথমে চিন্তা করি যে না, আমার মনে হয় জিন ধরেছে বা কিছু একটা, আমরা হুজুর নিয়ে আসি বা কিছু। তো প্রথম আমি কিন্তু মাকসুদ ভাইকে জানিয়েছি এবং হুজুর নিয়ে আসি, এবং মাকসুদ ভাইয়েরও হেল্প চাই। তো তখন আমাকে লোকজন ওরকম ভাবে দেখতো না, সাহায্য করতো না। তো আমি একদিন মসজিদে যে হেল্প চাই, এটা কিন্তু পরের ঘটনা। তো উনি বলতেছে যে দেখেন, আমি বলতে থাকি যে একটা হুজুর নিয়ে আসি, একটা কবিরাজ নিয়ে আসি। তারা বলে যে কোনো সমস্যাই নেই বাসার মধ্যে, কারো কোনো প্রবলেম নেই। উনি হয়তো খারাপ স্বপ্ন দেখে বা ওনার মধ্যে কোনো সমস্যা আছে, সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে, উনি পাগল হয়ে যাচ্ছে, এটা কোনো জিন জাতীয় শোনা। যে কজন নিয়ে আসে সে কজন একই কথা বললো, এবং আমার কাছে মনে হচ্ছিল না যে ওর মধ্যে সাইকোলজিক্যাল কোনো ইস্যু আছে, কারণ দিনে রাতের বেলা ও উল্টাপাল্টা কথাবার্তা বলতো, চুপ করে বসে থাকতো, জানালার দিকে তাকিয়ে থাকে, কার দিকে তাকায় থাকে, কোথায় কথা বলে কিছুই বুঝি না। এই যে ফাঁসির যে দড়িটা দেখতেছেন, এই জায়গাটায় সে চলে আসে, মাঝে মধ্যে কার সাথে কথা বলে এই জায়গায় জানি না। আমার মার সাথে যখনই কথা হয়, আমার মা যদি মাথার মধ্যে আদর করে, আমার হাত জোরে সরিয়ে দেয়, মাকে উল্টা পাল্টা গালি গালাজ করতে থাকে সারাক্ষণ। একদিন মার দিয়েই বসছিলাম আমি, বাপের বাড়ি পাঠাই দেবো, সেই বাপের বাড়ি থেকে চলে আসে, এবং বাপের বাড়ির সাথে বাপের বাসায় বাড়িতে যে গেছে,
বাবার বাড়িতে যে গেছে, বাবা মার সাথেও খারাপ ব্যবহার করে চলে আসে। এখন একে তো মেরে ফেলা ছাড়া কোনো উপায় নেই, অথবা এ মরে যাওয়ার অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, কিন্তু নিজের স্ত্রী মারা যাবে এই জিনিসটা চিন্তা করতে কেমন লাগে। এখন বলেন আমি কোথায় যাব, কি করব? আমার এই একটা ছেলের বয়স 7 বছর, 6 বছর। এই ছেলেটার দিকে তাকে আমিও কিছু ডিসিশনও নিতে পারি না। অথচ দেখেন আমার বাচ্চাটাকে, যেদিন আমরা জানলাম যে আমাদের আরেকটা সন্তান হবে, এবং আমি ওকে বারবার চোখে চোখে রাখলাম, হঠাৎ করে শুরু করলাম চোখে চোখে রাখলাম, কি হাত পা তো বেঁধে রাখা যায় না, এমনি প্রেগনেন্ট অবস্থা আছে, মাথা খারাপ হয়ে যেতে পারে। আমরা ওকে ঘরের মধ্যেই সারাক্ষণ পাহারা দিতাম, আমার বোনকে দিতাম পাহারা। আমার বোনের পেটের মধ্যে একদিন সজোরে লাথি মেরে বসলো, বললো যে তুই আমার ছেলের বাচ্চাকে মারতে আসছিস, তুই আমার বাচ্চাকে মারতে আসছিস। আমার বোন ভয় রুম থেকে বের হয়ে যায়, সাথে বাচ্চা মারতে আসছি। ঠিক ওই দিন রাতের বেলা মিসক্যারেজ হয়ে গেল। মিসক্যারেজ হওয়ার মেইন রিজন, আমি বাসায় ছিলাম না, এবং যিনি আমার বোনকে যে রেখে গেছিলাম ওর দেখভাল করার জন্য, আমার বোন বলেছে যে উনি পেটের মধ্যে সম্ভবত কিল ঘুষি মেরেছে, যার কারণে কিছুক্ষণ পর প্রচন্ড ব্যথা হওয়ার পর ওনার হুঁশ আসে, এবং হুঁশ আসলে বলে যে মানে ব্যথাটা আসার পরেই তিনি ঠিক হন এবং বাচ্চা। এর পর্যন্ত কয়েকবার পড়ে যাওয়ার পর লাস্ট যে বাচ্চাটা, এটার আগে দিয়ে যে ঘটনাটা উনি বলেন যে আমি রাতের বেলা ঘুমিয়ে আছি, হঠাৎ করে আমাকে ডেকে তুলে বলে যে এই ওঠ, আমাকে তুই করে বলা শুরু করে, এই ওঠ, আমাকে এই জায়গায় নিয়ে যা, আমাদের বাড়ির থেকে এই জায়গাটা অনেক দূরে, একটা জায়গার কথা বলছে। তাই আমি বললাম যে এত রাতে কেন ওই জায়গায় নিয়ে যাবো? বলে যে ওঠ, মানে ওর মধ্যে একটা ফেরোসাসনেস চলে আসে। ওকে দেখলে আমি ভয় পেতাম ওই সময়, রাতের বেলা চুল টুল উল্টাপাল্টা অবস্থা, ওই জায়গায় নিয়ে চল, নাহলে তোর খবর আছে। তো আমি জিনিসটাকে গুরুত্ব না দিয়ে চুপচাপ শুয়ে থাকতে বলি, ওর দিকে খেয়াল রাখি যে ও কিছু করে কিনা, মানে খুশি টুশি আমার মারে কিনা। আমার ওয়াইফ কি করলো, ওই ড্রয়িং রুমের ডাইনিং স্পেস থেকে ওই দিন রাতের বেলা আবার পেয়ারা খেয়েছিলাম নাকি, ছুরি ছিল, ওই ছুরিটা তার পেটে ঢুকিয়ে দিল। হাসপাতালে নিয়ে গেলাম, ডাক্তার পরে মরা বাচ্চাকে বের করলাম, হাসপাতাল ঢাকায় নিয়ে আসতে হয়েছে। আমি এই জায়গায় কোনো চিকিৎসা করার মতো অবস্থায় পাইনি, এবং অ্যাম্বুলেন্সে করে অবস্থা, রক্ত এত বেশি বেরোচ্ছিল, এবং বলছেন আমার পেটের ভিতর থেকে বাচ্চাটা মরা অবস্থায় বেরোলো, এবং একটা বাচ্চাও সে রাখলো না। 6টা বাচ্চার মতো 6টা বাচ্চা মিসক্যারেজ হলো, এবং এরকম মিসক্যারেজ হতে থাকলে তো নিজের শরীরের প্রতি ক্ষতি। এখন বেঁধে রাখবো কিভাবে? ওনার প্রশ্ন হচ্ছে বেঁধে রাখবো কিভাবে, যা দেখছি তাকে বেঁধে রাখা যায় কিনা। তো রিফাত ভাই সব শুনলো। রিফাত ভাই বললো যে আপনার বউ বা স্ত্রী কোন বাসায় থাকে? তো উনি বললো যে এই রুমে থাকে। তো বললো যে আসেন। তো রিফাত ভাই এই এতগুলো ঘটনা আমি একটু শর্টকাটলি বললাম। রিফাত ভাই বলেছে আরো স্পর্শকাতর কথা ছিল যেগুলো আমি বলতে পারিনি, তো স্পর্শকাতর কথাগুলো আমরা এড়িয়ে গেছি। তো রিফাত ভাই ওই বাসায় ঢোকেন, এবং ঢোকার পরে রিফাত ভাই দরজা ভেতরে ঢুকে বলে যে আপনার ওয়াইফ কোন রুমে থাকে। তো রিফাত ভাই ওই ওয়াইফের রুমে যাওয়ার আগে দেখেন যে পুরো বাসার মধ্যে অনেকগুলো ছোট ছোট বাচ্চাগুলো এদিক সেদিক করে ঘুরছে। তো রিফাত ভাই যেই না সেই রুমে ঢুকলো, তার ওয়াইফের রুমে, ওই ছোট বাচ্চাগুলো রিফাত ভাই পায়ে এসে কামড় দিল। 3-4টা বাচ্চা রিফাত ভাই পায়ে এসে কামড় দিচ্ছে, শিশু, মানে হামাগুড়ি দিতে পারে এরকম বাচ্চা। তো বাচ্চাগুলোর বয়স কমপক্ষে 1 বছর 1.5 বছর হবে, হামাগুড়ি দিতে পারে। হামাগুড়ি দিয়ে এসে কামড় দিচ্ছে। প্রত্যেকটা বাচ্চা হচ্ছে বিবস্ত্র, নেকেড, কোনো কাপড় চোপড় পরা নাই, এবং বাচ্চাগুলো যে হামাগুড়ি দিচ্ছে মনে হচ্ছে যে পুরো বাসা জুড়ে বাচ্চা, কমপক্ষে 150-200 শিশু বাচ্চা, এবং প্রত্যেকটা বাচ্চার দাঁত বড় বড়। তো রিফাত ভাই জিনিসগুলো একটা আঁচ করতে পারছে অথবা পারছে না। তো রিফাত ভাই রুমে ঢোকার পর জমজমের পানি ওই মহিলার মুখে ছিটা দেওয়ার সাথে সাথে রিফাত ভাই কোরআনের কিছু আয়াত পড়ার পর ওই মহিলাটার মধ্যে কেমন একটা নর্মাল ভাব চলে আসে। তো রিফাত ভাই ওই মহিলাকে বলেন যে বসেন। তো রিফাত ভাই চুপ করে বসে, বলে যে কোথার থেকে এসছেন আপনি? ভিতর থেকে খুব সুন্দর করে শব্দ, কিরে রেফায়াত কেমন আছিস? তো রিফাত ভাই বুঝে যাচ্ছে ওনাকে রিসিভ করার জন্য, ওনাকে অন্যদিক ট্র্যাকে নিতে চাচ্ছে। রিফাত ভাই বুঝে গেছে যে এখানে জিন আছে এবং জিনের উপস্থিতি আছে। রিফাত ভাই যে কোথার থেকে আসছি, মানে আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কে, আপনি আগে উত্তর দিন। এরপর আর কোনো কথা নাই। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পেরিয়ে গেল, কোনো কথা নাই। ওই মেয়েরা চুপ মেরে ঘাপটে মেরে দাঁতে দাঁত মেরে কিটমিট দিয়ে বসে আছে। তো রিফাত ভাই ওই বাসার থেকে এতক্ষণ তো ওয়েট করা যায় না, রাত 11টা বেজে গেছে। তো রিফাত ভাই ঘরের চারিপাশে পানি ছিটিয়ে একটা দাগ কেটে দেয়, এবং ওই লোককে বলে যে আপনি আজকে এখানে থাকবেন না, আপনি খেয়াল রাখবেন, চেষ্টা করবেন না ঘুমানোর, যদি কোনো ধরনের বিপদ ঘটে যায়, কারণ আপনার স্ত্রীর উপর বিপদ আসন্ন।
এই জন্য আমি চাই যে আপনারা একটু খেয়াল রাখেন না, যদি বিপদটা থাকে তবে যে এখানে চান পর্যন্ত চলে যেতে পারে। আর আপনার বাসায় কুলখানি, আপনি তো সজাগ থাকবেনই, তো একটু খেয়াল রাখবেন। তো রিফাত ভাই 11টার দিকে চলে আসেন, খাওয়া দাওয়ার জন্য তাকে বলে। রিফাত ভাই খেতে চাচ্ছিল না এই বাসায়, এবং ওনার বাসায় এই মাকসুদ সাহেবের বাসায় চলে আসে। রিফাত ভাই পরের দিনও যান না, 3 দিন পরে ওই বাড়িতে আবার ফেরত যান। ফেরত যাওয়ার পরে বলে যে কি অবস্থা আপনার ওয়াইফের? বলে যে আমার ওয়াইফের কন্ডিশন আগের থেকে বেশ ভালো, একটু ভালো আচরণ করছে, আগের থেকে তেমন আচরণ করছে না। তবে আপনি প্রথম কেউ এসে ওর আচরণের মধ্যে একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি আপনি আসার পর। কিন্তু যেটা বারবার বলছে যে আপনাকে, যে নতুন মানুষ বলছে যে নতুন মানুষ যেন এই বাসায় না আসে, নতুন মানুষ যেন এই বাসায় না আসে, কিন্তু আচরণ আগের থেকে নর্মাল। তো রিফাত ভাই বলে যে বুঝতে পারছি, কোনো সমস্যা নেই, আমি আগে যাই, ওনার সাথে কথা বলি। তবে আপনাকে বলছি যে আপনি আস্তে আস্তে আপনার যে লাশ কাটা সেই ব্যবসা, সেই কাজটা আস্তে আস্তে কমিয়ে দিন। কারণ আসলে আমি যেটা দেখতে পাচ্ছি সেটার হিসাব অন্য। আমি আগে আপনার ওয়াইফের কাছে যাব, আমি ওনার সাথে দেখা করব, দেখা করে দেখি কোনো সমস্যা সমাধান হয় কিনা। তবে সমস্যার সমাধান খুবই ইজিলি হয়ে যাবে। আপনি বাইরে থাকেন, আপনারা কেউ বাসার ভেতরে ঢুকবেন না, এবং বাসার চারিপাশের মধ্যে যেন কোনো মহিলা মানুষ না থাকে। একটা ডিস্টেন্স কেটে দেয় যে এই মনের মধ্যে যেন কোনো মহিলা মানুষ না ঢোকে, আমি শুধু ওনার সাথে কথা বলবো। তো রেফাত ভাই বাসার ভিতরে যায়। 10 মিনিট পরে রেফাত ভাই ওনার হাজবেন্ডকে, যে শফিকুর সাহেব, ওনাকে ডাকে যে আপনি আসেন। রেফাত ভাই বলে যে উনি ওনার মধ্যে আসলে একটা জিন এসছে, এবং এই জিনটি এসছে হচ্ছে আপনি যেখানে লাশ কাটেন সেখান থেকে, এবং এই জিনের সাথে রেফাত ভাই কথা বলেছেন। আমি অনেক কিছু স্কিপ করে যাচ্ছি, আমি সেসব কথা আপনাদের বলতে পারছি না, জাস্ট ঘটনা শোনার জন্য শুনে থাকুন। এবং রেফাত ভাই ওই মহিলার সাথে কথা বলেছে। ওই জিনের প্রথম কথা হচ্ছে, ওই জিনটা বাংলাদেশ মানে উর্দুতে কথা বলেছে। উর্দুতে কথা বলার কারণ হচ্ছে যে উনি এখান থেকে আসেন, অনেক দূর থেকে এসছে, এবং এখানে যাবার পথে হয়তো রেফাত ভাই ওই জিনটা হচ্ছে ওই লোকটা যেখানে লাশ কাটে সেখানে স্টাক হয়ে গেছিল। তো যাই হোক, ওখানে থেমে গেছিল বা কিছু একটা হয়েছিল, বা ওইখানে কোনো সাথী দেখেছিল তিনি। তো এই লোকের সাথে তিনি এই বাসায় চলে আসেন এবং ওয়াইফকে তিনি পছন্দ করে বসে। তো রেফাত ভাই বলেছেন যে দেখো, মানুষের সাথে তুমি এসব কথা করে এসব কাজ করতে পারবে না। এবং অনেক সূরা কালামের পর রেফাত ভাই পানি ছিটায়, এবং পানি ছিটানোর প্রায় 1.5-2 ঘন্টা পরে রেফাত ভাই ওনার মুখ থেকে কথা বের করার চেষ্টা করার পরে পাই যে প্রথম কথা বলে হারামি কে পিল্লে, এরকম কথাবার্তা আসে, যে হারামির বাচ্চা টাইপের গালিশ পর্যন্ত চলে আসে রেফাত ভাই দেয়, এবং বলে যে তুই এখানে কোনখান থেকে আসছিস, আমাকে কিভাবে তুই বসে আনবি। তো রিফাত ভাই বলে আমি আপনাকে বসে আনতে চাইনি, আমি চাই যে আপনি এখান থেকে চলে যান এবং এই মানুষটাকে আপনি ছেড়ে যান। বলে না, আমি ওনাকে ভালোবেসে ফেলেছি। তো বিভিন্ন রকম কথাবার্তা বলার পর রেফারেন্সে এবং রেফাত ভাইয়ের উপস্থিত ওস্তাদের কারণে তিনি ওই মহিলাকে ছেড়ে যেতে বাধ্য হন। কিন্তু রিফাত ভাইকে সে আশ্বস্ত করে যে ওই মহিলাকে তিনি চোখে চোখে রাখবেন, হয়তো কাছে আসবেন না কিন্তু চোখে চোখে রাখবেন। রিফাত ভাই ওই শর্তে রাজি হয়ে যায়, কিন্তু রিফাত ভাই কিছু ব্যবস্থা করে দেয়, এবং যাতে ওই বাড়িতে রিফাত ভাই ওই বাড়ির 4 কোণায় 4টা পেরেকের মতো গেঁথে দেয়, এবং ওই পেরেকের মধ্যে রিফাত ভাই পড়া বাড়ি বন্ধ করার জন্য সেটা ব্যবস্থা করে, এবং 4 কোণায় 4টা 8 কোণায় 8টা লাগাই দেয়, এবং 4টা করে লাগিয়ে দেয়, যাতে ওই বাড়িতে কেউ না ঢুকতে পারে একটা সীমানার মধ্যে। এবং প্রায় 6 মাস পর্যন্ত ওই সীমানার বাইরে ওই মহিলার যাওয়া মানা ছিল। ওই 6 মাস পর্যন্ত মহিলা ওই সীমানার বাইরে যায়নি, এবং পরবর্তী সময় রিফাত ভাই মাকসুদ সাহেবের কাছ থেকে খোঁজ নেয়, এবং রিফাত ভাই নিজেও ময়মনসিংহে একবার যান যে কন্ডিশনটাকে দেখার জন্য। তো পরে তিনি জানতে পারেন যে হ্যাঁ, ওই জিনিসটা আস্তে আস্তে দূরে সরেছে, কিন্তু আসতে পারে। এই ঝামেলা থেকে এড়ানোর জন্য রিফাত ভাই কিছু রিচুয়ালস ওনাদেরকে শিখিয়ে দিয়ে আসেন যে এগুলি করবেন, আমল করবেন। যেহেতু এই যিনি শফিকুর ছিলেন, ডোম ছিল, তিনি নামাজে চলে আসছেন, চিল্লায় যেতেন, তো এটার কারণে আস্তে আস্তে জিনিসটা সরতে থাকে। আমি জান্নাতুল মাওয়া তন্নি। আমার গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়াতে। ঘটনাটি আমার আব্বুকে নিয়ে, অর্থাৎ আমার আব্বুর থেকে শোনা। 1992 সালে আমার আব্বু তখন কুয়েতে থাকতো, বিভিন্ন কনস্ট্রাকশনের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ চুক্তিতে করতেন। আব্বুর একটা জায়গায় ডিউটি পড়ে, সেখানে শুধু একটাই বিল্ডিং এর কাজ চলছিল, আশেপাশে অনেক দূরে কিছুই নেই, খোলা মাঠ। তবে
জায়গাটার চারপাশে বাউন্ডারি ছিল, অনেক বড় ছিল জায়গাটা। কোনো মানুষ খুব সহজেই দেয়াল পার হয়ে যেতে পারবে এমন না। একদিন আব্বু বিল্ডিং এর ছাদে বসে আছে, সেখানে আব্বু ছাড়া আর কেউ নেই। হঠাৎ করে আব্বু দেখে একদল কুকুর দেয়ালের ওপার দিয়ে দৌড়ে আসছে। দেয়াল ভেদ করে কুকুরগুলো একটা অনেক বড় কুকুর হয়ে যায়, অর্থাৎ অনেকগুলো কুকুর দেয়াল ভেদ করে এসে একটা বড় কুকুর হয়ে যায়। আব্বু বরাবরই একটু সাহসী। আব্বু প্রথমেই বুঝতে পারে এটা কুকুর না অন্য কিছু। আব্বু তখন চিন্তা করে সিগারেট ধরালে আগুনের জন্য হয়তোবা আব্বুর কোনো ক্ষতি করবে না। আব্বু সিগারেট ধরায়। আব্বু দেখে বড় কুকুরটা একটা বৃদ্ধ লোক হয়ে গেছে, কিন্তু লম্বায় অনেক বড়। সাধারণত এত লম্বা মানুষ সচরাচর দেখা যায় না। লোকটা একটা সাদা পায়জামা আর পাঞ্জাবি পরা, হাতে একটা লাঠি আর একটা পুটলি হাতে নিয়ে আছে, কোনো কিছু একটা কাপড়ের মধ্যে বাঁধা। লোকটা হেঁটে হেঁটে আব্বু যে বিল্ডিং এর ছাদে ছিল সেই দিকে আসছে। বিল্ডিং এর কাছাকাছি আসতে আব্বু দেখলো লোকটা আর নেই। কিছুক্ষণ পরে আব্বুর মনে হলো কেউ সিঁড়ি দিয়ে লাঠি দিয়ে হাঁটাহাঁটি করছে, মনে হচ্ছে ছাদেই আসছে। আব্বু একটু ভয়ও পায়। কিছুক্ষণ পরে আব্বুর মনে হয় কিছু একটা আব্বুকে ধাক্কা দিল। আব্বু পড়ে যায়, উঠে দেখে আশেপাশে কেউ নেই। ভাইয়া আগেই বলেছি রাতে বিল্ডিং এ আব্বু ছাড়া আর কেউই থাকতো না। তারপর কিছু সময় আব্বুর বুকের উপরে উঠে বসে সেই লোকটা। আব্বু তখন লোকটাকে স্পষ্ট দেখতে পায়। আব্বুকে তখন একটা কথাই সে বলে, তুই এখানে কেন এসছিস, সেই জায়গাটা আমার। আব্বুর তখন মনে হয় বুকের উপর অনেক ওজন বা বড় কোনো পাথর রয়েছে। পরে আব্বু ওই লোকটাকে অনেক সরানোর চেষ্টা করে, কিন্তু লোকটা আব্বুকে ছাড়ে না। এভাবে অনেক সময় পার হয়ে যায়। ফজরের আজান দিয়ে দেয়। আব্বুর তখন মনে হয় বুকের উপর থেকে সেই ভারী পাথরটা সরে গেছে, আর লোকটাও হঠাৎ করেই ভ্যানিশ হয়ে যায়। পরদিন সকালে কনস্ট্রাকশনের মালিকের কাছে আব্বু সবকিছু জানায়, আর লোকটা ওই দিন মিলাদ পড়িয়ে দেয়, আর বড় একটা রেডিও দিয়ে যায়। সেখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হতো যেখানে। তারপর আর আব্বুর কোনো অসুবিধা হয়নি। তবে আব্বু ছাদেই থাকতো, আর মাঝে মাঝে ওই লোকটাকে অনেক রাতে দেওয়ালের মধ্য দিয়ে আসতে দেখত। বিল্ডিং এর কাছে আসলেই লোকটাকে আর দেখা যেত না। তবে তখন কাউকে ছাদে ওঠার আওয়াজ শোনা যেত। আব্বুর আর কখনো কোনো ক্ষতি হয়নি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি ভালো আছেন। রাসেল ভাই, আমি আজকে আপনাকে যেই ঘটনাটি শেয়ার করছি এটা একটা সত্য ঘটনা। দারুল হিদায়া নামে একটা মাদ্রাসার ঘটনা। মাদ্রাসাটা আসলে আমাদের এলাকার পাশেই। আমি এক্স্যাক্ট লোকেশনটা না বলি তাহলে হয়তো অনেক সমস্যা হতে পারে। তো এই মাদ্রাসার মানে অনেক ছাত্র। তো মাদ্রাসার আশেপাশে গ্রামও আছে। তো একটা ঈদের সময় হুজুর ছাত্রদেরকে অফার করে যে মাদ্রাসার কিছু কাজ বাকি আছে, তো যে ঈদের পরে যারা যাবে তাদের জন্য 2 দিন করে ছুটি বাড়িয়ে দেওয়া হবে। তো এদের মধ্যে 5 জন ছিল অনেক দূরের স্টুডেন্ট। তো তারা বলে যে আসলে ঈদের আগে গেলে যাওয়া ঝামেলা, বাস ট্রাক পাওয়া যায় না, তো আমরা ঈদের পরেই যাই, আমরা কাজও করি। তো তখন হুজুর বলে আচ্ছা ঠিক আছে তোমরা থাকো। তো তাদেরকে মাদ্রাসার যে হোস্টেল ছিল সেই হোস্টেলে থাকতে দেওয়া হয়। তো কারণ মাদ্রাসার ঘরে কেউ কোনো সব ছাত্ররা চলে গেছে, এজন্য তাদেরকে আলাদাভাবে এক্সট্রাভাবে একটা তাদেরকে পুরাতন হোস্টেল দেওয়া হয়। তো হোস্টেলে যখন তারা থাকে, তো এক রাতে বৃহস্পতিবার রাতে আর কি সবাইকে ছুটি দেওয়া হয়। তারপরে বৃহস্পতিবার রাতের কাহিনী আর কি। তো এই হোস্টেলের একটা রুমে তাদের সবাইকে জায়গা দেওয়া হয় যে এখানে যেন তারা শোয়। তো রাত্রের বেলা তারা সবাই হঠাৎ করে তাদের ঘুম ভেঙে যায় আর কি। গভীর রাতে ধরেন 12টা-1টার দিকে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর তারা সবাই মনে করে যে ঠিক আছে এখন আর না ঘুমাই, চলো একটু গল্প করি। তো ওদের মধ্যে একজন ছিল স্থানীয় ছেলে, যেই ছেলেটা মানে স্থানীয়দের মধ্যে একজন থাকলে ভালো হয় না, এই জন্য হুজুর একটা স্থানীয় লোক তাদেরকে দিয়ে দিছে। তো হোস্টেলের ওই যে তাদের যে 5 জন ছিল সেই 5 জনের মধ্যে সব থেকে দুষ্ট ছাত্র ছিল হচ্ছে রায়হান।
আর এই রায়হান হচ্ছে এমন একটা জিনিস, মানে এর বন্ধুদেরকে সবসময় ফাপড়ে রাখে, সবসময় একটা উল্টাপাল্টা কথা বলে, সবাইকে ভয় দেখানোর চেষ্টা করে। তো সে হঠাৎ করে বলে, তোরা কি জানিস আমাদের মাদ্রাসার পিছনের যে পুরনো পুকুরটা আছে, সেই পুকুরটাতে প্রতি বৃহস্পতিবার রাতে সাদা একটা মানুষ দেখা যায়। তো এটা শোনার পর গ্রামের যে স্থানীয় যেই ছেলেটা ছিল, সে বলে যে রায়হান, তুই কি এটা সত্যি সত্যি জানিস নাকি মিথ্যা বললি? তো রায়হান বলে, মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে বলে, রায়হান কিন্তু সত্যি সত্যি মিথ্যা বলেছে, কিন্তু সে বলে যে না, আমি তো আসলে বন্ধু তোমাদেরকে ভয় দেখানোর জন্য এটা বলছি। তখন স্থানীয় যে ছেলেটা ছিল সে বলে যে হ্যাঁ, এই ঘটনাটা সত্যি, যে আমাদের মাদ্রাসার পিছনে যে একটা পুকুর আছে, সেই পুকুরটাতে বেশ সময় কি বলে দেখা যায়, মানে ওই রকম সাদা একটা মূর্তি অবয়ব দেখা যায়। তো এই সমস্ত কথা যখন সবাই শুনে, তার মানে ওই যে মানে তাদের মধ্যে যারা আছে ওখানে আছে সবাই আর কি হেসে উড়ে দেয়। রাসেল ভাই, আমি একটা কথা বলি যে মাদ্রাসার ছাত্ররা সবসময় একটু দুষ্ট আর সাহস প্রকৃতির হয়। তো এরপর যখন এগুলা মানে সবাই হাসতে থাকে, তখন হঠাৎ করে তাদের মধ্যে একজন বলে যে তোরা হাসিস না, আমাকে হুজুর পার্সোনালি ভাবে বলে গেছে যে ওই পুকুরের দিকে যেন রাতে আমরা কেউ না যাই। সবাইকে সচেতন করে দেওয়া হয় আর কি। ঠিক এই গল্পগুলো যখন তারা মানে করতেছিল, ঠিক তখনই তাদের মানে হোস্টেলের করিডোরে টক 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 শব্দ এলো। এই টক টক শব্দ শুনে সবাই একদম একবারে নিস্তব্ধ হয়ে যায়। এমনিতেই তাদের ভূতের গল্প করতেছিল, তার উপর আবার হঠাৎ করে করিডোরের শব্দ। তাদের কাছে বিষয়টা এত বেশি ভয়ানক লাগে যে তারা আসলে করিডোর খুলতে চায় না। কিন্তু রাসেল ভাই, আমি প্রথমেই বলেছি তাদের মধ্যে একজন আছে রাগী সাহসী রায়হান। তো রায়হান বলে ঠিক আছে, তোরা কেউ খুলিস না, আমি নিজেই গিয়ে খুলতেছি। তো রায়হান দরজা খুলে বাহিরে তাকাতেই দেখলো যে তার মানে করিডোরে সাদা কাপড় পরা একটা মানুষ এই যে করিডোরটা ছিল তাদের, করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে আছে। লোকটার মুখ দেখা যাচ্ছে না, শুধু মাথাটা অস্বাভাবিকভাবে নিচু হয়ে এক ধান্দায় মাটির দিকে দেখতেছে। তো মানে হঠাৎ করে তাদের যে করিডোরের লাইটটা ছিল, সেই লাইটটা হঠাৎ করে জ্বলে ওঠে। অনেকদিন থেকে লাইটটা কিন্তু ফিউজ ছিল, কিন্তু আজকে দেখলো যে তার হঠাৎ করে লাইটটা জ্বলে উঠলো। এখন লাইটটা যখন মানে জ্বলে উঠলো, তখন 1 সেকেন্ডের জন্য সব কিছু স্পষ্ট দেখা গেল। আর সেই স্পষ্টের মধ্যে রায়হান দেখলো ওই যে ভূতটা ছিল, সেই ভূতটার মধ্যে পানি ছিল না। এবার ওই যেই ছেলেটা ভয় পায় আর কি, সে এত বেশি ভয় পাওয়া শুরু করলো যে রায়হান এবং বাকিকে উদ্দেশ্য বলে যে তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা যেন এটার মধ্যে না যাও, এখন দেখলে তো এখানে সমস্যা হতেই পারে। এরপর ওই যে কি বলে এই যেই ছাত্রটা আর কি ভয় পাচ্ছিল, ও কাঁপা কাঁপা গলায় সূরা ফালাক পড়তে শুরু করলো। কিন্তু রায়হান সাহস দেখিয়ে এই তার সামনে এগোতে লাগলো, দেখতে চাচ্ছিল যে আসলে এখানে কি হচ্ছে। তো যতই সে এগোয়, সাদা মানুষটা ঠিক ততটাই পিছনে চলে যায়। শেষে সেটা হোস্টেলের পিছনের পুরাতন একটা অজুখানার দিকে ঢুকে গেল। তারপর এই অজুখানা যখন ঢুকে গেল, তখন তার ছাত্র যার বন্ধু ছিল যে 5 জন, বাকি 5 জন মিলে সেখানে পৌঁছে দেখে দরজাটা আদৌ খোলা আছে। ভিতর থেকে কারো কান্নার শব্দ আসছে এবং রায়হান ধীরে ধীরে দরজা মানে ঠেলে খুলতেই সবাই একদম জমে গেল। অজুখানার ভিতরে দেয়াল জুড়ে ভেজা হাতের কাজ, আর মাঝখানে বসে আছে সেই সাদা মানুষটা। এবার তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। মুখ বলতে কিছুই নেই, পুরনো শুধু কালো গহ্বর, শুধু দুটো জলজলে সাদা আখ, মানে চোখ আর কি। হঠাৎ করে সেই মানুষটা মানে সেই যে মূর্তিটা ছিল, সে মানুষের গলায় কথা বলতে মানে মানে কথা বলতে সেগুলো, কিন্তু তাকে মনে হচ্ছে না যে তার এটা মানুষের গলায়, বরং মনে হচ্ছে যে অনেকগুলো মানুষ একসাথে কোনো একটা কথা বলছে, মানে বিট টাইপের একটা হয়ে যাচ্ছে। এরপর মানে ওই শব্দটা এরকমভাবে বলে যে আমার জায়গায় তোমরা কেন এসেছো। এই শব্দ শোনার পর এক মুহূর্তের জন্য ওদের মাদ্রাসার যত মানে বৈদ্যুতিক বাতি ছিল, সব বাতিগুলো তপ করে নিভে যায় এবং চারদিকে শুধু কান্না আর পানির শব্দ আসতে থাকে।
এমন একটা দৃশ্য দেখে তাদের মধ্যে যে যে কয়জন ছিল, কয়জনের মধ্যে একজন অবশ হাতফেল হয়ে যায়। মানে যখন এরকম অবস্থা শুরু হয়, অ্যা এই যে মানে এরকম মানে যখন সবাই বিভিন্ন রকমের সমস্যার মধ্যে থাকে, ঠিক তখনই ফজরের আজানের সময় হয় এবং ফজরের আজানের যখন সময় হয় তখন উজুখানার সামনে ৫ জন ছাত্রকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ইমাম সাহেব কিন্তু মানে রায়হানকে মানে চেনে, কিন্তু সেখানে দেখে যে রায়হান নাই, রায়হানের আরো বন্ধুরা যারা ছিল তারা ওখানে আছে। তো এই করার পর ওই যে তোমার কি বলে, হঠাৎ করেই ওই যে মানে তারা দেখতে পারে যে রায়হান উপরের তলায় গিয়ে শুয়ে আছে। তো এই সবকিছু যখন হুজুর শুনে এবং হুজুর তাদেরকে জিজ্ঞাসা করে যে আসলে গত রাতে তোমাদের সাথে কি হয়েছিল? তো তারপর হুজুর রায়হান হুজুরকে সবকিছু বুঝিয়ে বলে। কিন্তু এখন পর্যন্ত ওই মাদ্রাসাটা ওই অবস্থাতেই আছে এবং এর কোনো সমাধান এখন পর্যন্ত হয়নি। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। মিঠুন হীরা সাহেব যিনি ছিলেন, তিনি একটা সময় 2004 সালের কাহিনী আই গেস, এই সময় ওনাদের বাসায় ওনার একটা মানে একটা মোটামুটি একটু অবস্থা সম্পন্ন পরিবারের মানুষ ছিলেন এবং প্রতি শুক্রবারে ওনাদের বাসায় খাসি মাংস খাওয়ার প্রচলন ছিল। তো এটা খাসি মাংসটা কেনার জন্য ওনাকে প্রায় বেশ অনেকটা দূর 10 কিলোমিটারের মতো পথ সাইকেল চালিয়ে যেতে হতো। ওনার বাবা ওনাকে পাঠাতেন এবং উনি সাইকেল চালিয়ে যেতেন। তো একদিন উনি এরকম যথারীতি বের হয়েছেন ওই মাংস কিনতে যাওয়ার জন্য। সো উনি যেতে 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 একটা জায়গায় যেয়ে দেখেন নদীর পাড়ে কিছু মানুষ একটা চটের বস্তার মধ্যে কিছু পেঁচিয়ে নিয়ে যাচ্ছে। তো উনি দেখে বেশ একটু কিউরিয়াস হন যে জিনিসটা কি, ব্যাপারটা কি। তো উনি আস্তে করে সাইকেলটা স্লো করে রাস্তার পাশে থামেন। তো থামার পরে উনি দেখেন যে ওই চটের বস্তাটা এনে একজন রাস্তার পাশে রাখছে ওই জায়গায়। রাখার পর উনি জিজ্ঞেস করেন যে ভাই কি? তারা কেউ কথা বলে না, এর মধ্যে একজন চটের বস্তাটা একটু সরায়। তো সরানোর পর যেটা দেখে যে সেখানে একটা মানুষ, একটা মহিলার একটা ডেড বডি আর কি, মানে মুখ, মৃত মুখ, বাট বেশ মনে হচ্ছে মানে সহজ সরল টাইপের একটা মহিলার মুখ এখানে। এবং বেশ মানে আস্তে করে ওরা আরও সরাচ্ছে চটটা, উনি দেখতে পান। ওইটা দেখে ওনার কাছে একটু লাগে যে কেমন জানি মানে মানে শিলায়ের দাগ। তো উনি বুঝে যে এটা একটা পোস্টমর্টেম করা। এর মধ্যেই যেটা হয় যে ওনার ওই বাচ্চা এই মহিলাটার শরীরের পেটের কাছের একটা অংশ পাট করে দেখা যায় একটা শিলায়ের মতো থাকে, এটা ফেটে একটা ইসের মতো বের হয়, মানে একটা বেশ রক্তের মতো একটা বের হয়ে আসে। সো ব্যাপারটা বেশ বাজেভাবে দেখা যায়, বেশ বাজে একটা স্মেল ছড়ায় চারিপাশে। তো ওনারা সবাই নাক চেপে ধরেন ব্যাপারটা কি। উনি জিজ্ঞেস করেন যে কী হয়েছে ওনার, ওই লোকদেরকে জিজ্ঞেস করে যে এই মহিলার কী হয়েছে। তো লোকরা বলে যে এই মহিলার হাজব্যান্ড তাকে প্রেগনেন্ট অবস্থায় ঠিক লাস্ট মানে তখন তার মানে প্রায় মানে ইসের সময় হয়ে আসছে আর কি, বাচ্চা হওয়ার আগে দিয়ে আর কি, এরকম সময় স্বামীর সাথে কি একটা কথোপকথনে স্বামী তাকে লাথি মারে পেটে, এবং পেটের মধ্যে বাচ্চা মারা যায় এবং ভদ্রমহিলাও মারা যান। তো উনি শুনে খুব খুব ওনার রাগ লাগে এবং উনি বলে যে একটা অমানুষের বাচ্চা, এটা কে? হ্যাঁ, এরকমভাবে বলে। তোরা বলে যে ওইখানে মানে পাশের গ্রামেই থাকে, এরকম বলে, এরকম একটা ওনাকে বলে। তো উনি শোনার পর ওনার কাছে খুব খারাপ লাগতে থাকে, মনটা খারাপ হয় এবং বাট উনি কি আর করার, কিছুক্ষণ পর উনি ওখান থেকে চলে যান। ওনার যথারীতি ওনার কাজ করে বাসায় ফিরে আসেন। তো যেটা হয় রাতের বেলা যখন উনি ঘুমাতে যাচ্ছেন, তো ঘুমানো যাওয়ার পর ওনার কাছে হঠাৎ করে মনে হলো যে উনি শুয়ে পড়েছিলেন, জাস্ট ঘুম চলে আসছে এরকম একটা সময় উনি শুনেন যে ওনার রুমের মধ্যে কেউ নক করছেন টক টক করে দরজার মধ্যে। তো উনি বলে কে কে, উনি ওনার তন্দ্রা টুটে যায় আর কি। কে? বলে আমি। ওই পাশ থেকে একটা মহিলা কণ্ঠ শুনে আমি। তো এটা শোনার পর উনি বলে আমি কে? কোনো উত্তর নাই। তো উনি করে কি উঠে যেয়ে রুমের দরজাটা খুলে, দরজা খুলে দেখে কেউ নাই। তো দেখে একটু অবাক হয় যে পুরা কেউ নাই। উনি আবার ফিরে এসে উনি আবার শুয়ে পড়ে। তো শুয়ে যখন উনি একসময় ঘুমায় যায়, তো ঘুমের মধ্যে উনি স্বপ্নের মধ্যে দেখতে থাকে যে একটা মহিলা এসে তাকে এরকম বলতেছে যে আমাকে মানে কাটতেছে আর বলতেছে যে আমাকে মেরে ফেলছে, তুমি দেখছো, তুমি কিছু করবা না, এরকম একটা কিছু বলে। তো
তো উনি ঘুমের মধ্যে বলে আমি একটা ছোট ছেলে, উনি তো সে তখন ক্লাস 10-এ পড়তো বা সামথিং, হ্যাঁ ক্লাস 10-এ পড়তো। সে বলছে আমি একটা ছোট ছেলে, ক্লাস 10-এ পড়ি, আমি কি করতে পারি, এরকম ভাবে উনিও উত্তর দিচ্ছে, স্বপ্নে দেখে। তো ওনার এক সময় দেখে যে ওনাকে ঘুম থেকে উনি ঘুমের মধ্যে কাঁদতেছিল, তো দেখে যে প্রচন্ড ঝাঁকিতে উঠে দেখে তার বাবা ঝাঁকাচ্ছে, এই ওট ওট কি হয়েছে। তো উনি বুঝে যে ঘুমের মধ্যে এগুলো দুঃস্বপ্ন দেখতেছিল। যাই হোক, ওনার এরকম পরদিন স্কুলে যায়, তার সাথে তার ফ্রেন্ড, যেই ফ্রেন্ডটার সাথে ইউজুয়ালি প্রতিদিন দেখা হয়, যে দেখে যে ফ্রেন্ডটার খুব মন একটু ডিফারেন্ট, বিষণ্ণ হয়ে আছে ফ্রেন্ডটা। তো ফ্রেন্ডটাকে জিজ্ঞেস করে, কিরে তোর কি হয়েছে, তোর মন খারাপ কেন? বলে আরে কি হবে, তুই জানিস না আমাদের বাসার পাশের যে বাসাটা আছে সেখানে একটা ছিল, দিদি ছিল, ওই দিদিকে তার হাজব্যান্ড এরকম মানে মেরে ফেলছে। তো মারার পরে ভদ্রমহিলা মারা গেছে দিদি, আমার কাছে খুব খারাপ লাগতেছে ব্যাপারটা, যে এরকমভাবে মারা গেল। এবং তুই জানিস ওই দিদি কে ছিল? বলে কে? বলে আমরা একটা গেছিলাম, একটা ভোজ, একটা তাদের একটা কি একটা অনুষ্ঠান ছিল, সনাতন ধর্মাবলম্বীদের একটা অনুষ্ঠান ছিল, সেই একটা মানে একটা প্রসাদ দেওয়া হয় সেখানে। তো সেই প্রসাদের সময় ওই এক ভদ্রমহিলার সাথে মানুষের ঝগড়া লাগছিল। তো ঝগড়াটা কিসের জন্য? বললো যে যে উনি ওনার হাজবেন্ডের জন্য প্রসাদ চেয়েছিলেন, তো ওই মানুষটা দিচ্ছিল না, এটার জন্য ভদ্রমহিলা ওখানে ঝগড়া করেন। এবং এই ভদ্রমহিলার প্রসাদ পাওয়ার জন্য মানে ওরা দুই বন্ধু মিলে ঝগড়া করছিল আর কি। তো ওই ফ্রেন্ডটা তাকে মনে করায় দেয় মিঠুন হীরাকে, যে আমরা যে ঝগড়া করছিলাম, এক ভদ্রমহিলা তার হাজবেন্ডের জন্য প্রসাদ চাচ্ছিল, দিচ্ছিল না, উনি হচ্ছে সেই ভদ্রমহিলা যাকে কালকে এরকমভাবে মারছে। তো বলছে কে মারছে? বলছে তার হাজবেন্ডই মারছে তাকে, তার হাজবেন্ড তাকে এরকম, তিনি এরকম অন্তঃসত্ত্বা ছিলেন এবং তাকে ফাইনাল স্টেজে ছিলেন এরকম সময় লাথি দিয়ে, এবং এভাবে উনি মারা যায়। তো বলে আমি তো এরকম দেখছি কালকে এরকম বলে। হ্যাঁ, তখন সে মিঠুন হীরা সাহেব রিলেট করতে পারে যে সে যেটা দেখছিল, সে যে ডেড বডিটা দেখছিল, আসলে সেটা ছিল সেই মহিলা যাকে তারা দেখছিল, যার জন্য তারা অ্যাকচুয়ালি ঝগড়া করছিল ওই প্রসাদ নেওয়ার জন্য। তো তার কাছে তখন আরও খারাপ লাগে। তো যাই হোক, এটা দেখে মানে কথাটা শুনে তার মনটা আবার খারাপ হয়। তো বাসায় আসার পরে সে আবার যথারীতি রাতের বেলা যখন যায়, এবার ঘুমায় পড়ে এবং ঘুমের মধ্যে তিনি একই স্বপ্ন দেখে, যে ওই একটা মহিলা এরকম তার বাসার কাছে এসে এবং কাঁদতেছে, এরকম মাথাটা নিচের দিকে দিয়ে কাঁদতেছে এবং একটা মানে মানে খুব করুণ একটা কান্নার শব্দ করে কাঁদতেছে এবং বলতেছে যে তোমরা কিছু করলা না আমার জন্য, আমার এরকমভাবে আমাকে মেরে ফেললো, তোমরা কিছু করলা না। স্বপ্নের মধ্যে সে বলতে থাকে যে দিদি আমরা কি করব, আমি কি করব, আমার বয়স তো কম, আমি এতটুকু একটা ছেলে, আমি কী বা করতে পারি আপনার জন্য। তো এরকম স্বপ্ন দেখে সে খুব মানে এরকম তার এই দুঃস্বপ্ন, এরকম সে নিজেও ঘুমের মধ্যে এরকম কাঁদতে থাকে এবং তার বাবা তাকে এরকম ডেকে তোলে। তো সে এরকম তো স্বপ্নের জন্য সে হয়ে গেছিল, বেশ ক্রেজি হয়ে গেছিল, কারণ উনি এরকম প্রায় প্রতিদিনই এরকম স্বপ্ন দেখতেন মহিলাকে, এবং বিভিন্ন সময় কান্নাটা তার কানের মধ্যে লাইক হুইসপার করতে থাকতো, এমন একটা মেন্টাল স্টেজে উনি চলে গেছিলেন। তো উনি এর মধ্যে ওনার ফ্রেন্ডের সাথে আবার দেখা হয়, বলে যে ওর ফ্রেন্ডও তাকে বলে যে দেখ আমি না, তা কিছু বলার আগে ফ্রেন্ডই বলে যে আমি এরকম একটা স্বপ্নে দেখছি, তো ওই দিদি আমার কাছে কান্নাকাটি করে বলতেছে এরকম। তো এটা শোনার পরে এই মিঠুন হীরা যে আছে তার কাছে খুব মানে তার কাছে সে বলে যে আমিও এরকম স্বপ্ন দেখছি। তো দুইজনের কাছে স্বপ্ন দেখতেছে একই জিনিস, তো জিনিসটা মানে কেমন ভয়ঙ্কর একটা ব্যাপার হয়। তো যাই হোক, এর পরের কাহিনী যেটা হয়, একদিন এরকম উনি ঘুমাইছেন, তো ঘুমানোর পরে ঠিক ঘুমান নাই আর অ্যাকচুয়ালি মানে ঘুমের আগে দিয়ে যে অবস্থাটা আসে, তন্দ্রা চলে আসছে আর কি, এরকম সময় হঠাৎ করে আবার তার রুমের মধ্যে এরকম নক টক 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 দরজার মধ্যে। সো দরজা যখন নক হয় সে বলে কে, তখন একইভাবে সব শব্দে আর কি একটা নারী কণ্ঠে বলে আমি। সো তার মধ্যে যে জিনিসটা হয় যে সে খুব কিউরিয়াসিটি ফিল করে, সে বলছে আমি ভয়ের থেকে কিউরিয়াসিটি বেশি ফিল করছি, এবং সে আস্তে আস্তে দরজার কাছে যায় এবং দরজাটা আস্তে করে মেলে ধরে। তো দরজাটা যখন খুলে দেখে তার উঠানের মধ্যে হালকা আলো আধারি, এবং আলো আধারির মধ্যে দূরে একটা মহিলা এরকম দাঁড়ায় আছে, গায়ের মধ্যে আর কি ওরকম একটা মতো পেঁচানো, কাপড়ের মতো পেঁচানো, এবং সে
মিঠুন হীরা যে আছে সে বলে যে সে ভয় ঠিক পায়নি, বাট তার মধ্যে অনেক আগ্রহ ছিল, এবং সে এই যে কান্না প্রতিদিন শুনে এটাতে সে মানে খুবই হয়ে গেছিল আর কি, মানে মানে সে সিক হয়ে গেছিল, অসুস্থ ফিল করতো সে। যাই হোক, সে দূরে নারী মূর্তি দাঁড়ায় দেখে তার মধ্যে একটা কিউরিয়াসিটি আসে যেটা কে। সে আস্তে আস্তে কাছায় যায় অনেকটা, কাছায় যায় যখন নাকি বেশ উনি বারান্দার শেষ সীমানায় আসে, তখন দেখে যে ওই নারী মূর্তিটা বলতেছে যে, সে বলতেছে নারী মূর্তিটাকে দেখে সে হালকা আলো, যে চেহারার মধ্যে যে আর্চ লাইটের একটা আলো আছে সেটাতে সে চিনতে পারে এটা হচ্ছে সেই মহিলা যাকে সে দেখছিল। তো সাধারণত এরকম ক্ষেত্রে মানুষের ভয় পেয়ে যাওয়ার কথা, মানে গুজবাম্প হওয়ার কথা, বা বেহুশ হয়ে যাওয়ার কথা, বা ভয়ে হয়ে যাওয়ার কথা, কিন্তু সেরকম তার কিছু হয়নি। মানে সে মন্ত্রমুগ্ধের মতো তাকায় ছিল যে ব্যাপারটা কি, বা কিউরিয়াসিটির থেকে বা সামথিং এলস একটা ডিফারেন্ট অনুভূতি তার হচ্ছিল। তো সে বলে যে সে বলে যে দেখে সে নিজেই বলে উঠে যে দিদি আমি তো তোমার জন্য কিছু করতে পারবো না, বা আমি করতে পারছি না। তখন বলে তোমাদের কিছু করা লাগবে না, আমি নিজেই আমার ব্যবস্থা করেছি। এই বলে সে দেখে চোখের পলক ফেলতে দেখে যে ওই মহিলার অবয়বটা নাই ওখানে, এবং সে তখন দেখে চারিপাশে শুনশান, কেউ নাই আশেপাশে, সে একাই দাঁড়ায় আছে ওই জায়গায়, এবং সে তাড়াতাড়ি বাসায় চলে আসে, তার গায়ে কাটা দিয়ে ওঠে এবং খুব ভয়ও পায় সে, মানে বেশ তখন ওই মুহূর্তটা সে আবার বেশ ভয় পায়, এবং সে বাসায় চলে আসে এবং রুমের মধ্যে ঢুকে যায়। রুমের মধ্যে ঢুকে সে মানে একসময় চেষ্টা করে মানে আস্তে করে ঘুমিয়ে যেত। তো একসময় সে ঘুমায় পড়ে। তো ঘুমায় পড়ার পরে যাই হয় যে ঘুম হয় তার ঠিক মতোই, এবং পরদিন সকালে সে উঠে যথারীতি সে স্কুলে যায়, এবং স্কুলে যে সে ওই ফ্রেন্ডটার সাথে দেখার পর বলে যে দোস্ত আমি এরকম কালকে না এরকম মানে কিছু বলতে যায় আর কি। বলার আগেই তার ফ্রেন্ডটা তাকে বলে যে আসলে কি দোস্ত, আসলে একটা খবর আছে তোর জন্য। বলে কি হয়েছে জানিস, ওই যে সেই যে দিদি ছিল না, ওই যে দিদির হাজব্যান্ড যে পলায় গেছিল, সে তাকে পাওয়া যাচ্ছিল না, যে নাকি তার ওয়াইফকে এরকম লাথি মেরে ফেলছিল, এবং সে পলায় গেছিল অ্যাকচুয়ালি, এবং সেই লোকটাকে কালকে পাওয়া গেছে। বলে কোথায়? বলে যে তাকে পাওয়া গেছে ট্রেনে কাটা পড়ছে, ওই পাশের কোথায় একটা রেল লাইন আছে, রেল লাইনে এসে কাটা পড়া, তার মৃতদেহ পাওয়া গেছে। তো যাই হোক, মানে এইটাই হচ্ছে মিঠুন হীরা এবং ইন্দ্রামঙ্গল শিকদারের কাহিনী। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আমি আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। এই ঘটনাগুলোর মধ্য থেকে আর যে রাসেল ভাই, আর যে আফনান ভাই, ডক্টর আলিফ, বাবু ভাই, আর যে শাফিন ভাই সহ আমি নিজেও কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে, কোন ঘটনাটি ভালো লেগেছে, কোন ঘটনাটি শুনে আপনি অনেক বেশি ভয় পেয়েছেন, বা কোন ঘটনাটি আপনার পরিবারের কোনো মানুষের সাথে, বা আপনার নিজের সাথে, বা আপনার এলাকার কারোর সাথে যদি এরকম কোনো ঘটনা মানে ঘটে থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেটি জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর দর্শক, আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম ভয়ানক ঘটনাগুলো বাছাই করে একত্রিত করে সেরা ভয়ানক ঘটনাগুলো আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি। অবশ্যই কিন্তু আপনারা যদি এরকম ভয়ানক ঘটনাগুলো শুনতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। আমাদের চ্যানেলের প্রত্যেকটা ঘটনা বাছাই করা সেরা ভয়ানক ঘটনা, এবং আপনারা যদি একত্রিত অনেকগুলো বাছাই করা সেরা ভয়ানক ঘটনা শুনতে চান, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি ভিজিট করে আসবেন। আমাদের আজকের উল্লেখযোগ্য কিছু ঘটনা ছিল মাদ্রাসার ছাত্রদের ভয়ানক ঘটনা, মাদ্রাসার ঘটনা, গ্রামের ঘটনা, কিছু ছিল শহরের ঘটনা, এবং সবথেকে যেটা আপনারা পছন্দ করেন শ্মশানঘাটের ঘটনাও কিন্তু আমি আজকের এই এপিসোডটির মাধ্যমে আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। তো প্রিয় লিসেনার্স, সবগুলো মিলে আমাদের আজকের এপিসোডটি কেমন হলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর এরকম ভয়ানক ঘটনা শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমাদের প্রতিদিনের যে এপিসোডগুলো আমরা আপলোড করি 10টার সময়, সেই এপিসোডটি আপনার কাছে অটোমেটিকলি পৌঁছে যেতে পারে। তো প্রিয় লিসেনার্স, আমি শেষ করবো আমাদের আজকের এপিসোড। আবারও দেখা হচ্ছে নতুন এপিসোডে, নতুন আরো অনেকগুলো ভয়ানক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমার নিজের জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর একটি পরিবেশে, সুন্দর একটি সমাজে সবাই আমরা বসবাস করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।